সবাই এসে গেছে মনে হচ্ছে। সরি, আমি খুব যাচ্ছে তাই লেট হয়ে গেছি। আটকে ছিলাম, বিচ্ছিরি জ্যামে আটকে গেছিলাম। গেছিলাম আমরা বিরাটি, আমাদের এক আত্মীয়র বাড়ি। এমন আটকালাম লরির পেছনে, উফ, সে মানে ওটা লরি না হিমালয় বুঝতে পারছিলাম না। যাই হোক, তবু যে বাড়ি ঢুকতে পেরেছি। অনেকটাই লেট করেছি, যাই হোক, সরি। জুলিয়া চক্রবর্তী, সুচরিতা সেন, মধুমিতা চক্রবর্তী, সুমা গোস্বামী, শোভন মজুমদার, প্রীতিকণা, মঞ্জুরি, পূরবী গুড়িয়া, সবাইকে ওয়েলকাম। রাজা চ্যাটার্জি, শর্মিষ্ঠা হাজরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক রাত হয়ে গেল, এত রাতে জেগে থাকা আমি বুঝতে পারছি, খুব বিচ্ছিরি ব্যাপার। আচ্ছা, সব কিছু কি ক্লিয়ার আছে? আমাকে একটু কেউ জানিয়ে দেবে সব কিছু কি ক্লিয়ার আছে? একটু প্লিজ আমাকে কেউ একটু জানিয়ে দাও। আচ্ছা, আজকে না একটা অন্য ধরনের জিনিস নিয়ে, আমি আশা করি আমার সব কিছু ক্লিয়ার আছে, কারণ যথারীতি কোনো কমেন্ট আমি পড়তে পারছি না। আমি ধরে নিচ্ছি যে আমার সব কিছু ক্লিয়ার আছে। অনন্যা রায়চৌধুরী, ঝুমা ভট্টাচার্য, চন্দনা ঘোষ, দোলাকে দেখতে পাচ্ছি ছবিতে। সবাইকে স্বাগত জানাচ্ছি এই মাঝরাতে। এবার আমি তাহলে শুরু করি, আর দেরি করে লাভ নেই। রীতা ঘোষ, সুলগ্না, সবাইকে স্বাগত। আজকে বোধহয় আমার ইয়েটাও একটু ডাউন থাকবে, হতেই পারে। আচ্ছা, যাই হোক, আমি তবু চেষ্টা করব, ঠিক আছে। প্রথম কথা, আমি আজকে যেটা মানে একটা লেখা পড়ছিলাম, লেখা পড়তে গিয়ে আমার মাথাতেও স্ট্রাইক করলো, সত্যি তো ব্যাপারটা তো কোনোদিন ভেবে দেখা হয়নি। সেটা হচ্ছে আমাদের যে ধর্মমতে দেখবে যে সব কিছুতে 108-এর একটা, সব ক্লিয়ার। থ্যাংক ইউ সুচরিতা, থ্যাংক ইউ। সব কিছুর ভেতরেই কিন্তু 108 ব্যাপারটা ভীষণভাবে যুক্ত, জড়িত। যেরকম মানে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, তারপরে আমাদের পাড়ার কালী পুজোতে আমি যেটা দেখি 108টা বেলপাতা দিয়ে মালা গাঁথা থাকে। তারপরে অনেক জায়গায় দেখেছি যে নারায়ণ পুজোতে বোধহয় ওটা নারায়ণ মানে সত্যনারায়ণ এরকম কিছুতে আমি দেখেছিলাম ওই তুলসী পাতা, সেটা 108টা। তারপরে জবা ফুল দেখেছি 108টার মালা। এরকম 108 কোথা থেকে এলো, মানে মাহাত্ম্যটা কি অদ্ভুত। কিন্তু আমরা ভাবি যে 108 নাম্বারটা নিয়ে সত্যি কখনো ভাবা হয়নি যে কেন, ওয়াই 108 কেন, ওটা 107 নয় কেন, বা শুধু 7 নয় কেন। এর পেছনে একটা ব্যাপার আছে। প্রথম কথাই হচ্ছে যে সংখ্যাতত্ত্বটার উপর আমরা 108টা পাচ্ছি, 108 নাম্বারটা আমরা যেখান থেকে পাচ্ছি, আমাদের তাহলে প্রাচীনকালে কিসের চর্চা হতো যারা এত অ্যাকিউরেটভাবে এই গণনাগুলো, আজকের দিনে কোনো কিছু গণনা করা, বিশেষ করে মহাকাশের যে কোনো গণনা, আজকে যেমন জলভাত, অধিকাংশই জলভাত, কিন্তু সেটা যেমন সব কাছে যন্ত্র করে দিচ্ছে, কিন্তু আগে কি হতো যখন মানে কিছুই ছিল না, কোনো যন্ত্রের সাহায্য ছিল না বলেই আমাদের ধারণা, হয়তো ছিল আমরা জানি না, এর চেয়ে হয়তো তখন সেই সভ্যতা হয়তো অনেক কিছু লুকানো আছে বা কিছু ধ্বংস হয়ে গেছে, বা আমাদের আইডিয়ার বাইরে কিছু একটা তো ব্যাপার ছিলই, না হলে কী করে ওরা 108
সংখ্যাটাকেই বা আনলো কী করে? 108 সব কিছুতেই 108 জড়িত কেন? প্রচুর জপ আছে 108। এবং তারপরে দেখো হিন্দু শাস্ত্রমত বলো বা বিশেষ করে বুদ্ধিস্টদেরও দেখবে ওই যে একটা জিনিস ওরা যে ঘোড়ায় কি জপ মন্ত্র না কি বলে, আমি টার্মটা হয়তো ভুল বলছি, সব কিছুতেই কিন্তু, বা আমাদের যে এই যে রুদ্রাক্ষের মালা ঠাকুমাকে দেখতাম যে সবসময় এরকম করতেন, জপ করতেন, ওটা ওটা কিন্তু 108টাই থাকে। কিন্তু কেন 108? কেন 108 সংখ্যা নিয়ে পড়তে গিয়ে দেখলাম, অগ্রিমা কেমন আছিস বাবু, ভুবন মনোমোহিনী, সায়নী, থ্যাংক ইউ, আমার সব প্রিয়জনরা আসছো, আলপনা রয়। আচ্ছা, কেন 108? 108-এর ব্যাপারটা হচ্ছে, কেন 108-এর থেকেও বড় কথা হচ্ছে যে 108টা এত সিগনিফিকেন্ট কেন, সেটা বলতে গিয়ে যদি দেখা যায় যে, মনে করো যে সূর্যর থেকে পৃথিবীর দূরত্ব প্লাস মাইনাস, ধরো আমি এক্স্যাক্ট অ্যাকিউরেট নাম্বারটা সবাই এক্ষুনি দেখলেই উইকিপিডিয়া তোমায় বলে দেবে কোথা থেকে কি, মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমরা ধরে নিচ্ছি 15 লক্ষ কিলোমিটার। ঠিক আছে, এবার কারণ এগুলো আমি একটু দেখে বলছি, তার কারণ এগুলো কিন্তু আমার সূর্যের সঙ্গে দূরত্বটা আমার মাথায় আছে, কিন্তু সূর্যের যেটা ব্যাস সেটা কিন্তু আমি মুখস্থ করিনি। সেটা হচ্ছে 1,392,684 কিলোমিটার। এইটা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 108 আসবে। দূরত্বটাকে যদি সূর্যের ব্যাস দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা 108 আসবে। একদম একভাবে যদি চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্বকে যদি চাঁদের ব্যাসার্ধ নয়, ব্যাস দিয়ে যদি ভাগ করা হয় তাহলেও 108 আসবে। কি অদ্ভুত ব্যাপারটা না? হতেই পারে ওটা 108, কোনো একটা সংখ্যা তত্ত্ব আমরা ওটা পেলাম, দুটোই এক হলো, সেটা নিয়ে সমস্যা নয়, সমস্যা থাকতেই পারে না। কিন্তু আমার চিন্তাটা ওই জায়গা থেকে যে এটা মানে অত আগে আবিষ্কার করেছিল কে, কি পদ্ধতিতে? বাবা সত্যি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেল যে আমাদের প্রাচীন যে যেটুকু আমরা জানতে পেরেছি, আমার মনে হয় আমরা কিছুই জানি না, আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না, সেই সভ্যতাটা সম্পর্কে আমাদের কোনো সম্যক কোনো ধারণাই তৈরি হয়নি। এখনও বহু কিছু আড়ালে, বহু কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এবার এইটা ইয়ে করতে গিয়ে যেটা আমার সবচেয়ে হাসি পায়, আমি আরেকদিনও বোধহয় এই ঘটনাটা বলেছিলাম যে ইতিহাস পড়তে গেলে আমাদের যেটা আর্য সভ্যতা সম্পর্কে আমাদের একটা দারুণ একটা ব্যাপার, একেবারে আর্যরা একেবারে ফাটাফাটি কিছু এরকম আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা সম্পূর্ণ বেসটাই ভুল। তার কারণ হচ্ছে, এটা আমি আরেকদিনও বোধহয় কোনো একটা প্রোগ্রামে বলেছিলাম, সেটা এখানে লাইভে বলেছি না অন্য কোথাও আমি সেটা ভুলে গেছি, কিন্তু পরবর্তীকালে যখন সত্যিকারে ইতিহাস যদি আপনারা ঘাটেন তাহলে দেখবেন যে ভারতে যে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, সিন্ধু সভ্যতা ছিল পুরোপুরি নাগরিক সভ্যতা, আর যারা এসে তাদের আক্রমণ করেছিল এবং তারা ধনধান্যে পুষ্প ভরা যে জিনিসটা আর কি, ঠিক সেইটাই কিন্তু আমাদের দেশ পুরোটাই, শুধু এটা বাংলাদেশ বলে হবে না, পুরো ভারতবর্ষেই আমরা কিন্তু অসম্ভব সম্পদশালী একটি সভ্যতা ছিল। এবং সেখানে যারা এসেছিল, আর্যরা যে এসেছিল, এসে যে তারা একদম সব কিছু দেখে তাদের না চোখ টেরা হয়ে গেছিল। কারণ তারা তখন নগর কাকে বলে, একটা যে সুন্দর নাগরিক সভ্যতা হতে পারে সেটা প্রচণ্ড ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তারা গড়ে উঠেছে। এবং শুধু তাই না, সেখানে সব আছে, সমস্ত প্রাচুর্য আছে, শুধু তারা নিজেদেরকে রক্ষা করতে ততটা পারতো না, কারণ তারা যুদ্ধ বিগ্রহটা কিন্তু ততদূর জানতো না যতটা আর্যরা জানতো। আর্যরা তখন অনেক কিছু জানতো, এমন কিছু জানতো যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে বলতে গেলে যেগুলো কি বলবো, ঠিক সঠিক সভ্য না বলে অন্তত যাযাবর গোষ্ঠীর যে ধরন ধারণ, তাতে কিন্তু তারা যথেষ্ট দড় ছিল আর কি, আমাদের থেকে বড় ছিল। কিন্তু অনেক কিছুই আছে আমাদের কাছে যেটা আমরা জানতে পারিনি। আমার যেটা মনে হয়, আর্যরা প্রথম যারা ঢুকেছিল, তারপরে তো সেই এক দেহে হলো লীন হয়ে গেল তারাও,
তারাও আমাদের ভারত একটা নতুন একটা এখানকার লোক এবং বাইরের লোক এটা মিলিয়ে একটা নতুন সভ্যতা তৈরি হলো। কিন্তু যারাই এসেছে দেশে, তারা একটা জিনিস কিন্তু তাদের কাছে পরিষ্কার ছিল যে এখানে প্রচুর জিনিস আছে, লোটো, লুটে পুটে নাও। এবং কত হাজার বছর ধরে লুটটা চলেছে, এটা ভাবলে খুব খারাপ লাগে। কত হাজার হাজার বছর ধরে এই লুটটা চলেছে এবং এই নির্বিরোধী এবং অত্যন্ত মানে হয়তো বেশি মোটেই ভারতবর্ষ আজকে যে দরিদ্র দেশের মধ্যে পড়ছে আজকের দিনটা আমি ঠিক বলছি না। আজকে হয়তো আমাদের একটা খুব দুর্দান্ত মধ্যবিত্ত ক্লাস আছে, আমি সেটা নিয়ে বলছি না। কিন্তু ভারত তো ধনী দেশ নয়, কিন্তু ভারত একসময় ধনী দেশই ছিল, প্রচণ্ড ধনী দেশ ছিল। তাকে খুব সযত্নে তার সব কিছু চুরি করে নেওয়া হয়েছে। যাকে আমি বোধহয় একদম অন্যদিকে চলে যাচ্ছি। যাই হোক, এবার যেটা বক্তব্য, যে আমি ওই 108-এ আবার ফেরত আসি, যে তাহলে তাদের কিছু টেকনোলজি ছিল, কিছু সায়েন্স ছিল, সেটাকে আমি যাই বলি না কেন, সেটা জ্ঞান ছিল। আমি জ্ঞান শব্দটা ব্যবহার করি, সেই সেটার কোনো বিশেষ ধরনের কোনো সাবজেক্ট হিসাবে আমি ফেলছি না। তাদের কিছু জ্ঞান ছিল, যে জ্ঞানটা আমরা জানি না, আমাদের কোনো আইডিয়াই নেই। নাহলে কি করে তখন আজকে 108 দিয়ে যে জিনিসটা তারা সব কিছুর মধ্যে 108টাকে তারা দিয়েছে, ইন্ট্রোডিউস করে গেছে। কিন্তু যখন করেছে তারা ওই দূরত্ব এবং তার ব্যাস, যেটা পুরোপুরি একটা সংখ্যাতত্ত্ব, এবং সেটা মাপলো কী করে, কী হিসাবে তারা মেপেছিল, তা তো ভয়ঙ্কর। আমি একবারও বলছি না যে মহাকাশে রকেট উঠলো তারপরেই মানুষ জানতে পারলো যে কোথায় কী আছে, না, তা কিন্তু না, পৃথিবী থেকেই জেনেছে। কিন্তু এরাও জেনেছে বহু জিনিসের। হয়তো আজকে যারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে নোবেল প্রাইজ পাচ্ছে না, হয়তো তার বহু জিনিস আমাদের দেশেই হয়েছিল। আমরা হচ্ছে এমন একটা জাতি, আমাদের কিছু নেই এবং আমরা প্রচণ্ড নিঃস্ব, এইসব ভাবতে না আমরা ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমরা এটা। আমাদের না কিচ্ছু নেই, মানে আমাদের সবচেয়ে যেটা বড় কথা, আমাদের জাত্যাভিমান নেই। এইটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্যাথেটিক। তো যাই হোক, এবার এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করেছে। এটা ঠিক কি বলবো, ওই জিনিসটা আমার জানতে বড্ড ইন্টারেস্টিং লাগে, যে কি পদ্ধতিতে তারা এই জিনিসটা জানতে পেরেছিল। আচ্ছা, এবার চলে আসি কলকাতার একটি মন্দির নিয়ে। এটা আমাকে যিনি পাঠিয়েছেন, আমি তার নাম বলছি না, তিনি আমাদের গ্রুপেরই একজন। কেন তিনি, আমি এটা পড়ে বুঝতে পারিনি তার লেখাটা পড়ে, যে কেন তিনি এটাকে, যাই হোক, সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। যে বলবেন না বলতে, আমি না বলবো। কিন্তু আমি সত্যি এটা বুঝতে পারিনি যে কেন উনি না করছেন, নিজের পরিচয় দিতে না করেছেন। অলওয়েজ ওয়েলকাম, মানে অবশ্যই আমি যে যা বলবো আমি সেটা মেনটেন করার চেষ্টা করি, তারপরে কিছু ভুল তো হয়েই যায়। যাই হোক, এবার সেই কলকাতায় একটি ভূতনাথ মন্দির আছে, ঠিক আছে, সেটা গঙ্গার ধারে পাশেই হবে, এবং সেখানে কিন্তু একটি শ্মশান আছে। শ্মশানের সঙ্গে এই যে মন্দিরটা গড়ে উঠেছে, এখানের কতগুলো ব্যাপার আছে। আমি অলৌকিক দিকগুলো বলছি না, আমি কিছু রীতিনীতির কথা বলবো, যেটা মানে একটু অন্য ধরনের, একটু ব্যাপারটার মধ্যে একটু গা ছমছমে ব্যাপার আছে বলে আমার মনে হয়েছে, সেই জন্য আমি বলছি। এই ভূতনাথ যে মন্দিরটা আছে, মন্দিরের পাশেই আবার হনুমান মন্দির আছে, যে হনুমান মন্দিরের মধ্যে নানান ধরনের মূর্তি আছে, এবং সেখানে একটি শিব মূর্তিও আছে, যার কোলে ছোট্ট গণেশ বসা। খুব সুন্দর। আপনারা এগুলো, আমি এটা পড়ার পরে আমি ইউটিউবেও সার্চ করে দেখেছি যে হ্যাঁ, সত্যি তার অস্তিত্ব আছে। এবং হ্যাঁ, যিনি বলেছেন তাকে আমি মিথ্যা কথা বলছি না, আপনি ভাববেন না আপনাকে আমি মিথ্যা কথা বলছি, না সেটা না, মানে আমার নিজের কৌতূহল থেকে আমি ওটা দেখেছি, এবং দেখেছি যে ওনার যিনি বলেছেন তার একটা খুব, মানে একটা খুব ব্যক্তি জীবনে একটা খুব সমস্যার মধ্যে উনি ছিলেন। তখন ওনাকে কেউ বলে যে তুমি ওখানে যদি যাও, সেখানে গেলে একটি বিশেষ পদ্ধতিতে ওই সন্ধেবেলা তাকে আরতি করতে হয়। সেই আরতিটা যদি তুমি করো এবং ভীষণ মনস্কামনা পূরণ হয়। তো তিনি বছরখানেক আগে গিয়েছিলেন, এবং তারপরে প্রায় 6 মাস লেগেছিল সেটা, সেই কাজটা হতে।
সেই কাজটা কিন্তু তার হয় এবং তিনি তাতে প্রচণ্ড উপকৃত হয়েছেন এবং তার সবার মনেরই তো একটা বাসনা থাকে, সেটা তিনি মানে তিনি সেটা পেয়েছেন, যে বর মাঙ্গে সেই বর পায়, সেই রকম আর কি। তিনি সেটা কিন্তু খুব উপকৃত হয়েছেন এবং সেই জন্য উনি জানিয়েছেন এই ব্যাপারটা। তো যাই হোক, ওই যে মন্দিরটার যে যেটা 300 বছর বয়স হবে, তার 300 বছরের পুরনো, যেটা অদ্ভুত লেগেছে, অদ্ভুত না মানে যে জায়গাটা আমার বেশ গা ছমছমে লেগেছে, সেই জায়গাটা হচ্ছে যখন সন্ধ্যারতি হয়, একদম ভোরবেলা একটা আরতি হয় আর একটা সন্ধ্যায় আরতি হয়। সন্ধ্যায় আরতিতে যে আরতির যে আগুনটা নেওয়া হয়, ঠিক সন্ধ্যারতি যখন হবে ওখানে একটি দাহ হবেই। কি অদ্ভুত ব্যাপার! তখন একটি মৃতদেহ আসবেই, মানে এটা কিন্তু 300 বছর ধরেই এই ঘটনাটা ঘটছে এবং তার মধ্যে কোনো ছেদ পড়েনি, কোনো বিরাম নেই বা এর কোনো ব্যতিক্রমও হয়নি। দেখা গেছে ঠিক একটি সেই সময় তার দাহ হয় এবং সেই দাহর যে কাঠের থেকে যে, এবং সেটা কিন্তু মানে চিতার থেকে যে আগুনটা, সেই আগুনটা নিয়েই কিন্তু ওইখানে আরতিটা শুরু হয়। এটাই আমার একটু গা ছমছমে লেগেছে ব্যাপারটা। আর ওখানে যারা আরতি করেন প্রত্যেকে নিজে গিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে, মন্দিরের ভেতরে ঢুকে তো আরতি করতে দেবে না, সেটা তো নিশ্চয়ই পুরোহিতের কাজ, কিন্তু যিনি বা যারা মানে মনস্কামনা নিয়ে যাচ্ছেন যে ঠাকুর আমার এটা করে দাও, তারা কিন্তু বাইরে থেকে করেন, বাইরে থেকে আরতি করেন এবং সেখানে ওনারা কর্পূরের মধ্যে আগুন দিয়ে, সেই আগুনের সোর্সটাই কি সেটা কিন্তু আমি সঠিক জানি না, সম্ভবত ওই আগুনের সঙ্গেও কিন্তু ওই ভেতরে যে আগুনটা জ্বলে সেখান থেকে নিয়েই করেন বলে, মানে অন্তত ইনি তাই করেছিলেন। ওই ভেতর থেকে কেউ একজন পুরোহিত জাতীয় বা পান্ডা জাতীয় কেউ একজন কাউকে ধরে ওই ব্যবস্থাটা কিন্তু উনি করতে পেরেছিলেন, ভেতর থেকে উনি আগুনটা নিয়ে এসে। আমি জানি না ঠিক পদ্ধতিটা, হয়তো আমি এটা বলে হয়তো সেই মন্দিরের কর্তৃপক্ষ আমাকে পিটিয়ে দেবে, যাই হোক সেই সম্ভাবনাটা রয়েই গেল। তো সেখানে এই জিনিসটা উনি করেন এবং তাতে ওনার কামনা পূর্ণ হয় এবং উনি দেখেন যে ওখানে রীতিমতো ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয় ওখানে, কিন্তু বহু লোক যায় এবং বেশিরভাগ লোকই বলে তারা একাধিকবার এসছে, মানে একবার মনস্কামনা পূর্ণ হয়েছে, সেটা তারা যেটা মানত করে বা কিছু বলে বা কিছু, সেটা পূরণ হয়ে যাওয়ার পর তারা কিন্তু আবার আসে, মানে বারবার আসে, এরকম নয় যে একবার এসেই তারা চলে যায়। তো এটা শুনে আমার যেটা মনে মনে হলো, আমি এটা শুনেছি, এটা কিন্তু আমি পড়িনি, কিন্তু এটা আমাকে সম্ভবত আমার দাদাই একবার বলেছিল যে তারাপীঠে যে পুজোটা যখন হয় তখন পুজোর এক্স্যাক্টলি না আমি মনে করতে পারছি না, বোধহয় ওই রকম সন্ধ্যারতির সময়ই হোক বা তার খাওয়ার সময় হোক, যে কোনো যখন ভোগ নিবেদন হবে তখন কিন্তু একটি মৃতদেহ ঢুকবেই, তখন একটি মৃতদেহ কিন্তু তখন দেখা যায় একটি দাহ হচ্ছেই, এটাও নাকি বহু বহু বছর ধরে এর কোনো ব্যতিক্রম হয় না। তো যাই হোক, দুটোর মধ্যে তখন একটু মানে মা এরকম মা কারোর চাইছেন, এটা ভাবতে একটু খারাপ তো লাগেই, মা হোক বা ভূতনাথ মন্দির মানে তো নিশ্চয়ই সেটা শিবের মন্দির, ভাবতে একটু একটু ধাক্কা লাগে, কারণ সবাই তো তার সন্তান। যাই হোক, হয়তো তার মৃত্যু অন্য কারণে হয়েছে, কিন্তু এটা ঘটনাটা ঘটে। আর এবারে আমি একটি ঘটনা আমি রিসেন্ট শুনেছি, সেই ঘটনাটা আমি বলি। আমি এখানে একজনের কথা বলেছিলাম যে যার বাড়িতে একটি আমি পরের বার যখন আমি তার সঙ্গে কথা বলবো, আমি দেখবো যে পারমিশন যদি সে দেয়, দিতে চায় না, আমার মনে হয় সে হয়তো পারমিশনটা দেবে না, যদি হয় তাহলে আমি সেই মাকে তোমাদের ছবি দেখাবো। কী যে অপূর্ব লাগে আমার, মানে যতবারই তার পোশাক পরিবর্তন হয় বা কোনো তার জন্মদিন পালন হয় বা কোনো কালী পুজোর কোনো হয়, আমি সবসময় বলি আমাকে একটু ছবি পাঠাও। আমার যে কী ভালো লাগে, একটা কালী মূর্তি যে এত মিষ্টি হতে পারে, সবার দেখলে না ভীষণ তোমার মনটা ভালো হয়ে যাবে, মানে কী সুন্দর সাজানোটা তো দেখো, সাজানোটা তো ভীষণ অন্তর থেকে হয়, মানুষ তো সাজায় কাকে,
যাকে সে খুব ভালোবাসে, সাধারণত সন্তানকেই সাজায়, এবং সে কিন্তু সন্তান রূপেই মাকে পুজো করে। আমি যার কথা বলছি সে কিন্তু সন্তানের গল্প কিন্তু আমি তোমাদের অনেকবার বলেছি, সেই মা কালীর গল্প। তো সেই রিসেন্ট একটি তার সঙ্গে একটি ঘটনা হয়েছে, ও আমাকে ফোন করেছিল। আমি বলেছি আমি কি ঘটনাটা বলতে পারি, বলেছে হ্যাঁ বলতে পারো তুমি। তো ওর কি হয়েছে, কিছুদিন আগে একটি বিশেষ কারণে ও বাড়ি দেখতে গেছে, একটা বাড়ি কিনবে আর কি, যে জায়গাতেই থাকে ও, সেখানে ও বাড়ি কিনতে গেছে। বাড়ি কিনতে যায়নি, ভুল বলছি, আগে তো চুজ করবে, তারপরে তো তা একজন ওর খুব বিশ্বস্ত একজন, সে বলেছে দিদি চলো তোমাকে একটা বাড়ি দেখাবো, তোমার খুব খুব লাগবে, খুব ভালো লাগবে, এবং ওর হচ্ছে অজস্র কুকুর এবং বেড়ালকে নিয়ে যেতে হবে। ওর বোধ হয় 27টা কুকুর, 25টা বেড়াল, এরকম মানে একটা, মানে সে কিন্তু বাহিনী। এবং আমার বাড়িতে যখনই বেড়াল বা কুকুরের যখন কিছু হয়, আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করি, এই কী করবো, এইটা হয়েছে, ও কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে সলিউশন দেয়, তুমি এটা করো, এইভাবে, ওর এখন এইটা লাগবে, এটা লাগবে। যাই হোক, এবং ওর প্রচুর স্ট্রিট ডগদেরকে ও মানে তাদের খাওয়া, তাদের এই শীতকালে তাদেরকে ভালো জায়গায় রাখা, কে কোথাও অসুস্থ হয়ে গেল ঠিক ওর বাড়ির সামনে এসে তাদেরকে ফেলে দিয়ে যায়। কুকুর হোক, বেড়াল হোক, কাক হোক, পাখি হোক, যে যেখানে অসুস্থ হবে সে এসে ওর বাড়ির সামনে রেখে দিয়ে যায়, যে জানে এ কিন্তু একদম দরদ দিয়ে অত্যন্ত যত্নের সঙ্গে তার ইয়ে করবে। তো এই জিনিসটা তো মানে আমি এই জিনিস ওকে ভীষণ শ্রদ্ধা করি। তারপরে তাহলে ও যখন বাড়ি দেখবে তখন তো ওকে এই সমস্ত জিনিসগুলো দেখে নিতে হবে, যে আমার তো একটা বড় বাড়ি লাগবে। তো সবসময় বলে যে দিদি আমি তো একা যেতে পারবো না, এদের সবাইকে আমার, পশুদেরকে আমার নিয়ে যেতে হবে। তো যখন বাড়ি খুঁজছে একটা জায়গায় গিয়েও দেখলো একটি বেশ অনেকটা জায়গা জুড়ে, ধরো 1-1.5 কিলোমিটারের মধ্যে, সাধারণত যেটা দেখা যায় না, প্রচুর তারা মায়ের মন্দির। সাধারণত তারা মায়ের মন্দির দেখবে কম হয় পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে বেশিরভাগ মূর্তি কিন্তু দক্ষিণাকালী। এটা তোমরা খেয়াল করেছো? আমি অন্তত এটাই বেশি দেখেছি। আমি যেটুকু দেখেছি, বহু বলা উচিত না, যেটুকু দেখেছি আমার কিন্তু দক্ষিণাকালীই লেগেছে, ঠিক আছে, বা শ্যামাকালী এরকম, তবে দক্ষিণাকালী বেশি থাকে। কিন্তু এখানে ও তারা মূর্তি কিন্তু আমি তারাপীঠ ছাড়া আর কোথাও দেখেছি বলে আমার মনে পড়ে না তারা মূর্তি। ওখানে দেখা যাচ্ছে ও দেখলো যে যে জায়গাটায় ও যাচ্ছিল, এবং সেখানে যে ওকে নিয়ে গেছে সেও বলছে দিদি জানো তো এখানে 1-1.5 কিলোমিটারের মধ্যে অনেকগুলো তারা মায়ের মূর্তি আছে। ও খুব অবাক হয়ে গেল, এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা, মানে সবচেয়ে মানে জাগ্রত কোনটা। তখন যে সেই মন্দিরে যখন ও যায়, সেই মন্দিরটা আগাগোড়া মানে একটা ধরো জঙ্গলের ভেতর, মানে সেখানে বেশ বাগান, জঙ্গল বলা উচিত না, বাগান, এবং সে চারপাশে একদম গাছপালা দিয়ে ঘেরা এরকম একটা জায়গা। তো ও সেখানে গেল। মন্দিরটার ভেতরে প্রত্যেকটা মন্দিরের কিন্তু একটা নিজস্ব গন্ধ আছে। এটা যে কেন হয় আমি বলতে পারবো না, হয়তো এক এক জায়গায় এক এক রকমের ফুলের আধিক্য হয়, বা এক এক জায়গায় এক এক ধরনের ধূপকাঠির ব্যবহার বেশি হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দেখবে যে বেশিরভাগ মন্দিরের মোটামুটি একটা ওই গড়পড়তা একই থাকে, ওই ধূপ ধুনো আর ফুল আর ওই পচে যাওয়া যে ওই বেলপাতা বা ওই ধরনের সব কিছু মিশ্রিত একটা গন্ধ আছে। কিন্তু ও যখন তারা মায়ের ওই আসল যেটা সবচেয়ে জাগ্রত, সেখানে যখন ও যায়, সেখানে একটা অদ্ভুত গন্ধ পায়, ভীষণ মিষ্টি সেই গন্ধটা। এবং ওর যেটা মনে হয়, ও তো বহু বছর ধরে ওর একটি বিশেষ সাধনা আছে, আমি এত ডিটেল বলবো না। বাড়িতে মা কালী রাখতে গেলে তার কিন্তু একটা বিরাট সাধনার একটা স্তর থাকে, সেটা কিন্তু অত সহজ নয়। আমি চাইলে গোপাল ঠাকুর এনে রাখতে পারি, আমি চাইলে শিব ঠাকুরও এনে রাখতে পারি, আমি নারায়ণও রাখতে পারি, কিন্তু বাড়িতে কালী মূর্তি আমি ফট করে রাখবো না। তাই তো আমরা তো সবাই তো মা কালীকে ভয় পাই। তার যদি ত্রুটি হয় সে কিন্তু আর রাখবে না কাউকে, এটাই আমাদের বিশ্বাস।
তো যাই হোক, সরি আমার বারবার কাশি এসে যাচ্ছে। তো যাই হোক, ওই মূর্তিটা যখন ও দেখে তখন ওর ভীষণ ভালো লাগে। তার সামনে যা ছিল খুব সামান্য কিছু, মানে সামান্য কিছু বা একটু ঠাকুরের মানে সামান্যভাবে পুজো দেয়, মানে যেটা খুব সাধারণ ব্যাপার। একটা হয়তো একটা মালা কেনে, একটা সামনাসামনি দোকানে যা পাওয়া যায়, একটু মিষ্টি টিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে ও চলে আসে। চলে আসা অবধি ওর কোনো প্রবলেম ছিল না। ও আরও একটা জিনিস হয়, ও যখন ওইখান থেকে বেরিয়ে আসছে তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, তখন ওর যেটা মনে হয়েছে, এই যে জঙ্গলটার ভেতরে বহু অতৃপ্ত আত্মা আছে এবং যে ওই জিনিসগুলো কিন্তু খুব ফিল করে। আমি তো বলছি বারবার, ওর বহু উচ্চস্তরের সাধনা আছে এবং খুব বড় সাধনা আছে ওর, ঠিক আছে? তো আমি এত ডিটেলে যাচ্ছি না। তো সেখানে ও এই জিনিসটা ভীষণভাবে বুঝতে পারে, দেখতে পায় না কিন্তু ও বুঝতে পারে, তাদের সঙ্গে ও কমিউনিকেট করতে পারে। তখন ও ওখানে যে শুধু দীর্ঘশ্বাস, ও বলছে দিদি আমি ওখানে দাঁড়িয়ে থেকে শুধু ফিল করেছি যে আমার চারপাশে দীর্ঘশ্বাসে ভরে যাচ্ছে। তারা মুখে কিছু না বললেও তারা যেন করুণ আকুতি জানাচ্ছে যে আমাদেরকে উদ্ধার করো। কারণ এরা বেশিরভাগই মানে হয় সুইসাইড করেছে অথবা অ্যাক্সিডেন্ট। আর অ্যাক্সিডেন্টের মৃত্যু সম্পর্কে ও যেটা বলে, বা অনেক মৃত্যুই আছে যেটা মানুষ আচমকা মারা যায়, যেটা যখন আচমকা কেউ মারা যায় তখন যে সেই আত্মা, সে যখন দেহ ত্যাগ করে যখন অন্য একটা জগতে গিয়ে পড়ছে, সে তো সামনেই থাকে, সে প্রথমে বুঝতে পারে না, এটা তার ফিলিংসই আসে না যে সে মারা গেছে। সেটা বুঝতে তার অনেকক্ষণ সময় লাগে। এবং যদি সে দেখে, সে যদি অতৃপ্ত হয়, সে ছোটও হয়, বয়স যদি তার মানে একেবারে অকালে যদি সে চলে যায়, তখন কিন্তু তার প্রচণ্ড দীর্ঘশ্বাস থাকে। কেউ নিজের মৃত্যুটা কি মেনে নিতে পারে? আমরা কি পারি কখনো যে এই যে আমি কথা বলছি, আমি দুম করে মরে গেলাম, তাহলে আমার আত্মাটার কি হবে? সে তো তখন ভাববে যে যা বাবা, এই তো আমি লাইভ করছিলাম, মরে গেলাম কি করে, এটাই তো হবে। সেও হয়তো একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, সে যে দুম করে মরে গেল। অনেক মৃত্যু আছে যেটা সামনে থেকে মৃত্যুটা আসছে, হয়তো সে কালান্তক জোম আসছে সামনে, মানে কোনো গাড়ি ফাড়ি আসছে, ধাক্কা খেলো, সেটা একরকম। অনেক তো হয় পেছন থেকে এসে ধাক্কা মারে বা আচমকা তার মৃত্যু হয়ে গেল, সে বোঝার আগেই তার মৃত্যু হয়ে গেল। এইগুলো নাকি প্যাথেটিক হয় এবং সেগুলোর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বাড়ির লোকেরা এত বেশি শকড হয়ে যায়। আর এবং তারপরে যে তার পরবর্তী, আমি এগুলো নিয়ে আলোচনা করতে ইচ্ছা হচ্ছে না, যাই হোক, তার পরবর্তী যে তাদের আইনগত দিকে যে পানিশমেন্টগুলো তারা পায়, তাতে কি হয়, তার যে পারলৌকিক কাজটা না, সেটা হয়তো অনেক ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রেই যথাযথ হয় না। যথাযথ যেখানেই হলো না, সে কিন্তু পুরো অতৃপ্তিটা নিয়ে সে থেকে যায়, সে কিন্তু আর যেতে পারে না। তার মধ্যে অনেকে ভালো মানুষ থাকে, অনেকে খারাপ মানুষ থাকে। যারা খারাপ থাকে তারা মানুষ হয়েও যেমন সবাইকে জ্বালিয়ে গেছে, ভূত হয়েও সবাইকে জ্বালাবে, একদম ডেফিনিট ব্যাপার। যাই হোক, তো এইরকম ও না খুব ফিল করতে থাকে যে ওর আশেপাশে যারা রয়েছে তারা ওকে কিছু বলতে চায় যে আমাদের বাঁচাও, আমাদের উদ্ধার করো এখান থেকে। ওইটা বুঝতে পারে, ভীষণভাবে বুঝতে পারে। ওর না মন খারাপ হয়ে যায় এবং এগুলো ভীষণভাবে চিন্তা করতে থাকে যে এরে বাবা, এখানে তো অনেকে আছে এবং ও সেদিনকে রাত্রে না ওর ভালো করে ঘুমাতে পারেনি। ও এত ছটফট করেছে যে মানুষের যে সেই বললো যে দিদি তুমি মানে আমরা স্বাভাবিক মানুষরা কিন্তু মানে বুঝতে পারি না যে সেই প্রেতাত্মাটা কতটা কষ্ট রয়েছে, কিন্তু আমি কিন্তু ফিল করতে পারি, আমি বুঝতে পারি। তো এই যে যখন, এবং যে বোঝে তার কিন্তু, একজন মানুষ যখন অন্য মানুষের, আমরা যখন দুঃখটা খুব বেশি বুঝে যাই তখন কিন্তু আমাদের প্রচণ্ড কষ্ট হয়, তাই তো আমরা ভীষণ দুঃখিত হয়ে পড়ি তার জন্যে। সবসময় কি আমরা শুধু নিজের পরিজন বা পরিচিতদের জন্যেই কি দুঃখিত হই? আমরা অনেক অপরিচিত, আজকে ইসরায়েলের একটা বাবাকে যখন দেখা যায় যে সে বাচ্চার বডি নিয়ে, সেটাই যখন ফ্রন্ট পেজে আমরা দেখি, তখন আমাদের ভেতরটা তখন আঁতকে ওঠে যে সর্বনাশ, এটা এই ছবিটা কেন। বা আমার তারপরেই যেটা আমার মনে হয়েছে যে ভাগ্যিস এই ঘটনাটা হয়তো আমাদের দেশে হয়নি, নাহলে তার পরক্ষেত্রেই দেখা যাবে যখন ওটা সংবাদটা আসবে, যে তারপরেই সংবাদ মাধ্যম গিয়ে তাকে জিজ্ঞাসা করবে যে আচ্ছা, এই যে ডেড বডিটা আপনি হাতে নিয়ে আছেন, সন্তানের ডেড বডিটা, তা আপনার কেমন লাগছে?
মানে আজকাল কিন্তু আমরা এতটাই নাটকের এক্সপেকটেশনটা আমাদের চূড়ান্ত হয়ে গেছে আর কি, আমরা সবটাতেই নাটক খুঁজি। তো যাই হোক, এইরকম যখন ওর ফিলিং হয়, যখন ওই ফিলিংসটা নিয়ে রাত্রেবেলা ঘুমোতে পারেনি, ও সকালবেলা যখন ওঠে, ভোর রাতেও ঘুমিয়ে পড়েছিল, ওকে অনেক আগে উঠতে হয়, কারণ ওর যে মা, আমি যে বললাম যে কালী মূর্তি ওর বাড়িতে রয়েছে, তাকে ও সন্তানের মতো পুজো করে, এবং তার ও নিজের রান্নাঘরে যা যা রান্না করে, ও খুব সামান্য কিছু রান্না হয়, হয়তো ডাল ভাত, কিছু একটা সবজি বা কিছু সিদ্ধ, এরকম যা হয় সেটা কিন্তু ও মা খায়, সেটা কিন্তু ও মাকে খাইয়ে তারপর সেটা খায় ও। তো সেই সমস্ত ওর অনেকগুলো কাজ থাকে। এবার যখন ও ভোরবেলা উঠেছে, ভোরবেলা উঠেই ও না ওই মন্দিরের গন্ধটা পাচ্ছে। মন্দিরের গন্ধটা এতভাবে ও পেয়েছে, বলছে আমার পরিষ্কার মনে হচ্ছে যে সে তো আমার ঘরে ছিল, এ তো আমার ঘরে এসেছিল, তাহলে হঠাৎ সেই মন্দিরের গন্ধটা আমি পাচ্ছি কেন? তাহলে কি মা তারা এখানে চলে এসেছিল? এইটা ওর কাছে একটা ভীষণ বিষয়। তারপরে ভাবছে না, আমি মনের থেকে আমি ভুল ভাবছি, হ্যাঁ ওই গন্ধটা আমার নাকে রয়ে গেছে। ভালো কথা, ও এবারও গিয়ে তো যা যা প্রাত্যহিক কাজকর্ম সেই সমস্ত করে টোরে, ও খুব বড় চাকরি করে, ওকে অনেকটা দূর যেতে হয়, তো তাড়াতাড়ি করে সেই রান্নাবান্না করে টোরে ঠাকুরকে খাওয়াতে গেছে, নিজের মাকে খাওয়াতে গেছে, মানে দেবী মাকে। যখন খাওয়াতে গেছে, বলে দিদি আমি পরিষ্কার ফিল করছি আমার পেছনে দাঁড়ানো, একদম পেছনে দাঁড়িয়ে কেউ পুরোটা খেয়াল করছে যে আমি কিভাবে তাকে অন্ন দিই, কিভাবে তাকে সমস্ত, এবং ওর এইরকম কথোপকথন হয় না, তুমি আরেকটু, আমরা বাচ্চাকে যেরকমভাবে খাওয়াই, ওর মাকে ও কিন্তু 5 বছরের শিশু হিসাবে ট্রিট করে। ওর কাছে কিন্তু ওর মা মানে 5 বছরের একটি কন্যা। সে কন্যার একটা সুন্দর নাম আছে, আমি আবার জিজ্ঞাসা করবো, ও যদি পারমিশন দেয় তবেই আমি বলবো। তো যাই হোক, আর আমার ভীষণ ইচ্ছা তোমাদেরকে একবার আমি সেই মূর্তিটা দেখাই, আমার যে কি ভালো লাগে। তো যাই হোক, ও যখন ওরকমভাবে মানে তাকে যখন ওরকম আদর যত্ন করে যখন খাওয়াচ্ছে, তারপর মুখ ধুইয়ে দেয়, মুখ মুছিয়ে দেয়, নিজের আঁচল দিয়ে মুখ মুছিয়ে, তারপর পারমিশন নেয়, মা আমি আসছি, হ্যাঁ মা আমি খেয়ে বেরিয়ে যাব, তুমি ভালো হয়ে থেকো, একদম নিজের বাচ্চাকে মানুষ যেরকমভাবে বোঝায়, ও ঠিক সেরকমভাবে ওর সঙ্গে কথোপকথন হয়। এবার তখন ও তারপরে যখন ও বেরিয়ে আসছে, বলছে দিদি আমার কিন্তু পরিষ্কার মনে হচ্ছে আমার একদম পেছনে দাঁড়িয়ে কেউ, এবং সেই যে পরে আমাকে সেই মায়ের মূর্তিও ছবি পাঠিয়েছিল আমাকে, খুব উঁচু, বেশ উঁচুতে মূর্তি বসানো আর কি। এবং তারা মায়ের মূর্তি সম্পর্কে আমি আরেকটা জিনিসও ওর কাছে জানলাম, সেটা হচ্ছে পাশেই বামদেবের মূর্তি থাকে। এটা কিন্তু আমি বহুবার আমার দাদার ওখানে দেখেছি, আমার মাথায় কোনো দিন স্ট্রাইক করেনি, কিন্তু আমি ভেবেছি হ্যাঁ ঠিক আছে আছেন। কিন্তু এটা যে তারা মায়ের, ওর কাছেই আমি শুনলাম যে তারা মাকে যখন পুজো দেওয়া হয়, তাকে যদি তুমি কোনো ভোগ উৎসর্গ করো বা ফল বা মিষ্টি, সেটা আগে বামদেবের মুখে দিতে হবে। এটা নাকি তারা মায়ের এটা বিশেষ পদ্ধতি। সেটা হচ্ছে ওখানে সেই আগে ছেলে খাবে, ছেলে খেয়ে বলবে যে হ্যাঁ ঠিক আছে, বা মানে এটাই পদ্ধতি, সে ঠিক আছে কি সেই রামকৃষ্ণ রামকে দেওয়ার আগের সেই কুল খাওয়ার সেই ঘটনার মতো নয় কিন্তু, যে হ্যাঁ এটা ভালো আছে এবার তুমি খাও। সেটা হচ্ছে মানে ভক্তি চূড়ান্ত পর্যায়ে, যে আমি যে খাবারটা আমার আরাধ্য দেবতাকে আমি অর্পণ করছি, তার আগে আমি নিজে খেয়ে দেখব যে সেটা আদৌ দেওয়ার যোগ্য কিনা। সেটা না অনেক উঁচু মাধ্যমের সেটা আরাধনা, ওই লেভেলেই তো আমরা পৌঁছতে পারবো না। আমাদের কি মনে হয়, বাবা আমি এঁঠো করে ফেললাম, সেই জিনিসটা ঠাকুরকে দেবো বা আমার ঈশ্বরকে দেবো, অসম্ভব, আমরা ভাবতেই পারি না। কিন্তু উল্টো দিকে ভেবে দেখো যে কোন জায়গায় সাধনার কোন পর্যায়ে গেলে এই রকম মার সঙ্গে বা যে যে ধরনেরই হোক না কেন, ঈশ্বর হোক না কেন, যে তাকে আমি আমার সম্পূর্ণ মানে তাকে আমি আমার নিজের পরিজন হিসাবে না ভাবলে, নিজের বাবা মা বা যে হিসাবেই আমি ভাবি না কেন, আমার আরাধ্য দেবতাকে আমি ঠিক ততটা নিকট ভাবি বলেই আমি আমার খাবারটা তাকে দিতে পারি, যে আমি খেয়ে সেই রকমভাবে আর কি বামদেবকে আগে দেওয়া হয়, পরে ওই তারা মাকে দেওয়া হয়।
তো এইটা তো জানতো, মানে আমি জানতাম না, সরি, মানে সেটা আমি দেখলাম আর কি। তো সেখানে বামদেবের মূর্তি বেশ বড় সড়ো, মানে যেরকম আমি বসে আছি এরকম হাইটের হবে সেরকম, আর তার থেকে কিন্তু বেশ উঁচুতে একটা বেদির ওপরে মাকে বসানো তারা মায়ের মূর্তি। তো ওর যেটা মনে হয়েছে, যিনি ওর পেছনে দাঁড়িয়ে আছে সে কিন্তু হচ্ছে লম্বা এবং ভাবে যেন মনে হচ্ছে একদম পুরোটা দেখছে, পুরোটা পেছন থেকে উঁকি মেরে দেখছে যে। এবং এই জিনিসটা যখন ও হ্যাঁ, এটা তো গেল দিনের বেলা, এইবার ও রাত্রেবেলা পরপর 7 দিন ও এক ধরনের স্বপ্ন দেখেছে, এক বিষয়ের স্বপ্ন দেখেছে। সেটা হচ্ছে মানে একটা রিল যেন ওর চোখের সামনে প্রতিদিন একই সময় চালু হয় এবং একই সময় সেটা শেষ হয়ে যায়, একইভাবে একই সুরে একই জিনিস। সেটা হচ্ছে ও দেখে যে ও সেই মন্দিরে পুজো করতে গেছে এবং ও কি কি দিচ্ছে, হয়তো তার মধ্যে মানে ও আমাকে আইটেমগুলো বলেছিল, আমি ভুলে গেছি, সেই জিনিস ও মায়ের মুখে তুলে দিচ্ছে, হয়তো পায়েস টায়েস এরকম কিছু সে মায়ের মুখে বা অন্ন আর কি মায়ের মুখে তুলে দিচ্ছে এবং সেই মা কিন্তু সেটা খাচ্ছেন। এবং সেই ও দেখে যে ওরকম 108টা প্রদীপও জ্বালিয়েছে, হ্যাঁ প্রদীপও জ্বালিয়েছে, সেই জায়গাটা আলোকিত হয়ে রয়েছে। এবং যে পদ্ধতিতে, এবং ও পরিষ্কার দেখতে পায় যে কীরকম ঘটিতেও জল নিয়ে গেছে, কি কোন গ্লাসে ও জলটা ঢেলে দিয়েছে, কোন কি মাপের থালায় ও ওই মানে নৈবেদ্য দিয়েছে বা প্রসাদগুলো সাজিয়েছে, পুরোটা ও দেখে। এরকম হতে হতে তারপরে ও ফোন করে, আমার দাদাকে ফোন করে। আমার দাদার সঙ্গে ওর খুব খুব ভালো সম্পর্ক, যে দাদা আমি কি করি বলুন তো, এরকম আমি দেখেছি। তখন আমার দাদাও সেই একই কথা বলে যে উনি কিন্তু আপনার কাছে পুজো চাইছেন, আপনি যান গিয়ে ওকে পুজো করুন, যেরকমভাবে দেখছেন পুজোটা ঠিক সেইভাবে করে আসুন, উনি চাইছেন আপনার কাছে পুজো। তারপরে যেদিন কেউ পুজো করতে যাবে তার আগের দিন ও আমাকেও ফোন করে যে দিদি জানো এরকম, আমার দাদার নাম করে বলে যে এরকম, দাদাকেও ফোন করলাম, দাদা, আমি বললাম আমার তো শুনে তো আমিও একই কথা, আমি তো অতটা জানি না পুজো আর্চার ব্যাপারে, কিন্তু আমার এটা মনে হলো তুমি যখন একই জিনিস বারবার দেখছো, এটাতে আমারও বিশ্বাস যে মা তোমার পুজো দেখছেন। এবং তুমি যে বলছো না যে পেছনে এসে দাঁড়িয়ে থেকে দেখে, ও আসলে অনেক জায়গায়, আমি কাউকে ছোট বড় করছি না, ভক্তির ব্যাপারটা তো একেবারে ভেতর থেকে আসে। অনেক জায়গাতেই আমরা অনেক পুজো দেখেই বুঝতে পারি যে আদৌ পুজোটা হচ্ছে না, একদম যাচ্ছেতেই পুজো হচ্ছে, তাই তো? ঠিক সেরকম আর কি, এরকম একটা কিছু হয়। তো যাই হোক, ও তারপরে সেই ও যা যা দেখেছে ঠিক সেরকমভাবে ওখানে ও পুজো টুজো দিয়ে আসে। সেই ছবি আমাকে পাঠিয়েছিল, খুব সুন্দর করে পুজো টুজো দেয়। এবং তারপরে যেটা হয় যে ওই যে 108টা ও প্রদীপ জ্বালায় এবং ওখানে যে মাকে যে ভোগটাও দিয়েছিল, সেই ভোগের থালা ও আমাকে বলেছিল যে দিদি আমি কিন্তু ওদের জন্যও কিছু করে আসবো যদি সম্ভব হয়, এবং প্রত্যেকের মুক্তি আমি চাইবো মায়ের কাছে, যে এখানে যে কজন আছে তুমি তাদেরকে মুক্তি দাও। এবার ও ওই 108টা ওখানে প্রদীপ জ্বালায় এবং সেখানে ওর তো পদ্ধতিটা একটু আলাদা, ও পারমিশন নিয়ে কিন্তু পুজো করে। এবং যখন সেই পূজারি কিন্তু ও গেছিলো হয়তো 4টে 4:30 নাগাদ, সমস্ত জিনিস ও কিনে নিয়ে চলে গেছে। এবং আরেকটা জিনিস যেটাতে ওর খুব আপত্তি আছে, যে যখনই কালী মায়ের পুজো হয়, তন্ত্রমাতের যখন বিশেষ করে পুজো হয়, তখন কিন্তু তাকে সুরাপান করানো হয়, ঠিক আছে? সেটা কিন্তু এটাও একটা পদ্ধতি। ও কিন্তু এটার ঘোর বিরোধী, যে আমি তো সন্তান স্নেহে পুজো করছি, তা আমি কি সন্তানকে সুরা দিই, হাতে তুলে দেব যে নাও তুমি সুরাপান করো? আমি তো দেবো না। তাহলে আমি কি দেব? যেহেতু আমি সন্তান স্নেহে পুজো করছি, আমি তার মা হয়ে পুজো করছি, আমি তাকে মধু কিনে দেবো। যেখানেই পুজো দেয় আমি শুনি ও মধুর শিশি থেকে বড় বড় মধুর শিশি কিনে নিয়ে যায় এবং বলেই দেয় যে মধু দেবে। কোথায় লেখা আছে সুরা দিতেই হবে? কম্পালসারি না, তো এটা মানুষ কম্পালসারি বানিয়ে নিয়েছে নিজেদের সুবিধার জন্য, কারণ মা তো আর নিশ্চয়ই নিজে পান করেন না, কিন্তু তারপরে তো ওটা প্রসাদ হিসাবে, যাই হোক আর কি, কিছু আর বলছি না। তো
এরপরে ও ওই যে প্রসাদটা দিয়েছিল, মানে মাকে উৎসর্গ করে যে নৈবেদ্য বা ওই ধরনের জিনিসগুলো যে ওখানে সাজিয়ে রেখেছিল, সেটা নিয়ে একদম জঙ্গলের ভেতরে চলে যায়। দেখো দিক বা কোন ও তো আমাকে বলেনি, যাই হোক একটা বিশেষ স্থান আছে, সেই স্থানে গিয়ে বললো একদম পরিষ্কার বুঝলাম, আমি যখন চিৎকার করে বলছি আমি কিন্তু এটা তোমাদের দিলাম, তোমরা খাও এবং তোমাদের মুক্তি হোক, মায়ের প্রসাদ আমি তোমাদের দিয়ে গেলাম, তোমরা খাও এবং তোমাদের সদ্গতি প্রাপ্তি হও, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের এখানে। বলে এখানে ওরকম হয় কি যে একটা গণশ্রাদ্ধ মতো ওদের কিছু একটা সিস্টেম আছে, যে যেখানে যত অতৃপ্ত আত্মা আছে তাদের জন্য একটা শান্তি একটা কিছু একটা ওদের কাজ হয়। এগুলো যেহেতু তন্ত্রমতের ব্যাপার, তো আমাকে ডিটেল খুব একটা বলে না, আমিও শুনতে ভয় পাই, পরিষ্কার কথা, আমিও অত ডিটেল জিজ্ঞাসা করি না। তো যাই হোক ওরকম একটা কিছু পদ্ধতি আছে, এবং সেখানে ও বলে যে আমি যখন পেছনে ফিরে যখন চলে আসছি, ও যা বলে আমি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে ও বলে আমি যখন ফেরত চলে আসছি তখন ওখানে না একটা একটা যেন একটা খুব শান্তির একটা নিঃশ্বাস যেন তাদের পড়ছে, যে কেউ আমাদের জন্য ভেবেছে আমাদের হয়তো ভালো হবে, মানে একটা তৃপ্তির একটা নিঃশ্বাস, যে ঠিক এরকম একটা যেন একটা খুব দুশ্চিন্তা মুক্তি একটা হলো, হয়তো আমাদের কিছু ভালো হবে এই হিসাবে। বলে তারপর আমি আমার মায়ের কাছে এসে বললাম, মা তুমি ওদের মুক্তি দাও, ওদের বড্ড কষ্ট, মা গো ওদের মুক্তি দাও। বলে ও খুব সুন্দর করে ওখানে পুজো টুজো করে এসেছে। তারপরে এ সপ্তাহে আমার সঙ্গে আর কথা হয়নি। তারপরে যেটা আমাকে ও বলেছিল, সেই সব ছবিগুলো দেখে মানে কী অপূর্ব লাগছিল। এরপরে যেটা ওকে একটা জিনিসই বলেছিলাম, যে আমি এগুলো কিছুই বুঝি না, কিন্তু তাতেও আমার মনে হচ্ছে তুমি যে এই যে পুজোটা দিয়ে আসলে না, বা দিতে যাবে, তখনও দেয়নি, বললাম তুমি যে দিতে যাবে তুমি একবারও ভেবো না যে এটাই প্রথম আর এটাই শেষ। ওনার যদি ইচ্ছা হয় উনি কিন্তু আবার আসবেন, এবং তার পেছনে আমার যেটা, এটা আমার ভেতর থেকে আমি যেটা ফিল করেছি আমি সেটাই বলেছি, যে প্রত্যেকের ভেতরে একটা শিশু মন থাকে, তো যেমন মানুষ, তো আমরা তো সবই তার সৃষ্টি, আমরা যদি ঈশ্বরের সৃষ্টি নিজেদেরকে ভাবি, তাহলে আমাদের ভেতরে যদি একটা শিশু বেঁচে থাকে, ঈশ্বরের ভেতরেও শিশু আছে। সেই যে একজন যখন তোমার বাড়ি অবধি এসে তোমায় দেখেছে যে তুমি তোমার মেয়ে হিসাবে তাকে খাওয়াচ্ছ, দাওয়াচ্ছ, আদর করছো, ভালোবাসছো, তা খাইয়ে মুখ মুছিয়ে দিচ্ছ, ওনারও মনে হবে যে ভাই আমি তো অনেক তন্ত্রতান্ত্রিকদের অনেক পুজো পেয়েছি, কিন্তু আমি তো মা পাইনি, আমি কেন পাবো না? এটা আমার ভীষণ মনে হয়েছিল। এটা আমার সঙ্গে সঙ্গে ওর কথাটা শুনে আমার মনে হয়েছিল, আমি ওকে এটা বলে দিয়েছিলাম যে আমার কিন্তু কথাটা শুনে আমার মনে হচ্ছে যে তুমি কিন্তু একবারে এটা কিন্তু শেষ হবে না। ঠিক তার 3-4 দিন বাদে আমাকে ফোন করে বলে, দিদি তুমি একেবারে ঠিক বলেছিলে, ও আবার কিন্তু আসছে। বললাম তাহলে তুমি কি করবে? বললো আমি তো ছবি তুলে নিয়ে এসেছি, আমি ছবিটাই বাঁধিয়ে নেব, ছবিটা বাঁধিয়ে নিয়ে যেরকমভাবে আমার মেয়েকে খাওয়াই আমি ওকেও খাওয়াবো। হ্যাঁ এইবার হয়তো তার শান্তি হবে, এবার তার শান্তি হবে, কারণ তারও হিংসা হয়েছে, কারণ সে তো শুধু পুরোহিতদের হাতেই পুজো পায়। এবং দেখো যেটা আমার দাদার যেটা মনে হয়েছে, যে হয়তো যিনি পুরোহিত যিনি পুজো করেন তিনি হয়তো, দেখো এই মন্দিরগুলোতে এটার তো একটা ব্যবসায়িক দিকও আছে, সেখানে তো তাদের প্রচুর প্রচুর পুজো আসে, এবং সেটা তো ঈশ্বর তো নিজের ইয়েতে মানে সিন্ধুকে ভর্তি করেন না, ওটা তো মানুষের জন্যই থাকে। তো সেখানে কি হয়, ওই বাইরের আড়ম্বরটুকু করতে গিয়ে বা লোক দেখাতে গিয়ে আসল ভক্তিটাতে কিন্তু কম পড়ে যায়। আর আমরা ছোট থেকে কি শিখেছি, যে ভক্তিটাই কিন্তু আসল সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয়, ঈশ্বর যেটাতে সন্তুষ্ট হন সেটা তো ভক্তি, ভক্তের ভগবান, আমরা তো জানি এটা। তো যাই হোক সেখানে হয়তো কোথাও তো তার একটা কম ইয়ে ছিল। তো এবার যখন ও গেছে তখন ও নিজেই এসে আবার আমাকে ওখানে বলল, দিদি একটা খুব ভালো শুনে আসলাম, যে ওখানে এই তারা মন্দির কীভাবে, সম্ভবত আমি প্রশ্ন করেছিলাম তারা মন্দিরটা তৈরি হয়েছিল কবে বা কিছু একটু জেনে এসো, এই ধরনের একটা কিছু ওকে একটা লাইন হয়তো আমি কিছু বলেছিলাম। তো আমাকে এসে বলছে, দিদি আমি না পুরোটা শুনলাম,
তুমি এটা বলতে পারো তোমার গল্প বলার জায়গায় যে তারাপীঠ থেকে কোনো একটা কিছু, মানে তারাপীঠে তো যে মূর্তি সেটা সম্ভবত মাটির তলা থেকে, বা আমি আমি ভুল বলতে পারি, আমাকে ক্ষমা করে দিও যদি আমি ভুল বলছি, সেটা তো উঠেছিল কোথা থেকে, জলের থেকে না কোথা থেকে তো কেউ পেয়েছিলেন, আমি পড়েছিলাম, আমি একদম ভুলে গেছি। তো যাই হোক, পড়েছি, আমি দাদার কাছে শুনেওছিলাম, আমি একদম ভুলে গেছি। তো ওই রকমই একটা কিছু জলের তলা থেকে কোনো একটা পাথরের পাথর, এক্স্যাক্টলি একটা পাথর উঠেছিল, এবং সেটা কিন্তু বেশ বড়, মানে আমি হাত দিয়ে দেখাচ্ছি এইটুকু না, ওরকম না, সেটা বেশ কষ্টসাধ্য ব্যাপার সেটাকে বয়ে নিয়ে আসা। তা সেখানের একজন পুরোহিত তারাপীঠ থেকে, একজন কি দুজন পুরোহিত, সেটা প্রচণ্ড কষ্ট করে ওই পাথরটাকে বয়ে নিয়ে আসতে থাকেন। সম্ভবত তারা ওই বর্ধমানের কোনো একটা জায়গায় তারা সেটাকে বর্ধমান থেকে বোধহয় তারা বাঁকুড়া নিয়ে যাওয়ার, মানে আরেকটু দূরে বেশ, আর তখনকার দিনে তো পায়ে হাঁটা, ওই ভারী পাথর নিয়ে ওরা হাঁটতে শুরু করে, যে ওখানে গিয়ে এটা আমরা তারা মায়ের প্রতিষ্ঠা করব, এবং আমাদেরও প্রচুর, মানে তারা ব্যবসায়িক দিকটাই দেখেছে, আমাদেরও এইখানে, মানে যেহেতু এটা তারাপীঠ থেকে এটা পাওয়া, আমাদেরও প্রচুর প্রাচুর্য হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে রাস্তার মধ্যে, তখন এগুলো পুরোটাই জঙ্গল ছিল, প্রচুর জঙ্গল ছিল, এটা হয়তো 200-250 বছর আগের ঘটনা। আর যে জায়গায় বর্তমানে তারা মন্দিরটি রয়েছে সেখানের থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু শ্মশান আছে। তা ওরা ওই শ্মশানে কিছুক্ষণ অবস্থান করে, তারপরে ওরা হেঁটে হেঁটে এত দূরে আসে যখন, হঠাৎ ওদের হাত থেকে ওটা পড়ে যায়, মানে আর ভার বহন করতে পারেনি, হয়তো প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে গেছে, ওদের হাত থেকে ওটা পড়ে যায় এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এবং একটা টুকরোকেও ওরা তুলে উঠতে পারেনি, হয়তো প্রচণ্ডই ক্লান্ত ছিল বা এই ধরনের একটা কিছু ঘটনা ঘটে, যার ফলে ওরা না একটা মূর্তিও ওখান থেকে সরাতে পারেনি, মানে বেশি দূর নিতে পারেনি। তার ফলে যেটা প্রধান খণ্ডটা পড়েছিল সেখান থেকে সেই পাথরটা দিয়েই এই মূর্তি গঠন হয়েছে। এবং এই যে বলেছিলাম প্রথম 1 কিলোমিটারের মধ্যে অনেকগুলো, 10টা না 11টা তারা মায়ের মূর্তির আছে, মন্দির আছে, প্রত্যেকটা হচ্ছে ওই টুকরো থেকেই কিন্তু তৈরি হয়, কিন্তু তাদেরও পুজো হয়, কিন্তু এটাই মুখ্য মন্দির এটাই। এবং যারা এই যে মনের মধ্যে পাপ বোধ নিয়ে যে যে আমরা এটা নিয়ে খুব বড় একটা মন্দির হবে, সেখানে প্রচুর লোক আসবে, সবার পক্ষে তো তারাপীঠ যাওয়াটা সম্ভব হবে না, সে আমরা বলবো যে তারাপীঠের থেকে এটা হচ্ছে মায়ের অংশ, এই বলে আমরা চারপাশে মানে চাউর করে দেবো, তাতে কি হবে, এখানে একটা প্রচুর, মানে একটা বিশাল বড় মন্দির হবে, এবং সেখানের সেবায়িত আমরা হব, খুব স্বাভাবিক ঘটনা। 1 মিনিট, হ্যাঁ, আমি এখনো অবধি একটাও কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা, এবং ঘটনাটা আমার শুনে খুব ভালো লেগেছে। তার বাড়িতে এখন ওই মায়ের ওই ছবিতে আর কি পুজো শুরু হয়েছে, এবং ও তো একদম অন্য মতে ইয়ে করে, ওর একটা নিজস্ব পদ্ধতি আছে। আমি তো বলেছি ওর প্রায় 10-15 বছরের কঠোর সাধনা আছে, কঠোর সাধনা, এবং এরই সেই সাধনা সম্পর্কে তোমাদেরকে একবার বলেছিলাম যে ও কিন্তু সেই সব সাধনাও করতে গিয়েছিল, ও কিন্তু বহুদিন ওর এই সাধন ক্ষেত্রে মানে বহুদিন বিচরণ করে, তারপরও বুঝতে পারে যে না, এটা আমার রাস্তা নয়, আমি বাড়িতে গিয়ে আমার মাকে নিয়ে আমি থাকবো, এরকম আমি যাকে পুজো করবো, ওর বাড়িতে ওই রকম আছে, বড় মা, ছোটো মা, এরকম আর কি নানান রকম মায়ের ছবি, সেগুলো সেখানে ও পুজো করে। তো আবার জানবো, আবার এই এই সপ্তাহে ফোন করে জানবো যে আপডেটটা কি হলো, তারপর কি হলো। আমি তো বুঝতেও পারছি না তোমাদের কেমন লাগছে, আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক,
এরপর সংঘমিত্রা, ও এখানে খুব শোনে। সংঘমিত্রা, তোমার গল্প তুমি আমাকে অনেক দিন আগে পাঠিয়েছিলে এবং যথারীতি আমি ভুলে গিয়েছিলাম। আজকে আবার সেই খুঁজে খুঁজে মনে পড়লো যে তোমার গল্প তো আমার বলা হয়নি, এবং যারা যারা আমাকে গল্প পাঠিয়েছো সবসময় মনে রাখবে যে আমি ভীষণ ভুলো, এবং আমি একেবারে ভুলে যাই। যখনই দেখবে যে আমি 1 মাসের মধ্যে কিছু বললাম না, আমাকে যাচ্ছে তাই করে বকবে, তাহলে আমার মনে পড়বে। কেউ একবারও হেজিটেট করবে না আমাকে বকাবকি করতে যে কি হলো, আমি যে ইয়েটা পাঠালাম তুমি সেটা বললে না কেন। তুমি হয়তো ভাবছো আমি বললাম না, আসলে আমি কিন্তু পুরো মাথা থেকেই আমার বেরিয়ে যায়। আমি কিন্তু মস্ত ভুলো, হ্যাঁ, ক্ষমা করে দিও সবাই। তো এবার সংঘমিত্রার যে ঘটনাটা, ও আমাকে 2টো ঘটনা জানিয়েছে। আর আজকাল এত ধরনের ঘটনা আসে যে আমি না পুরো ইয়েটা হয়ে যাই, মানে একটা ঘটনা বলতে গিয়ে আমি দেখেছি আমার আরও 2-3টে ঘটনা মনে পড়ে যায়, এতে সুবিধা হয়। আচ্ছা, ওর হাজব্যান্ড খড়গপুরে ওর একটি বড় জায়গায় চাকরি করে, ঠিক আছে। এবার একজন পরিচিতর সঙ্গে তার অফিসটাও ওই ওদের ক্যাম্পাস থেকে একটু দূরে, মানে ওদের যে কম্পাউন্ড, ক্যাম্পাস বলা উচিত না, ওদের যে জায়গাটা রয়েছে, অফিস কম্পাউন্ডটা যে রয়েছে তার থেকে একটু দূরে, এবং সেখানে ওর ভীষণ প্রয়োজন হয় আর কি ভদ্রলোকে। তখন উনি ওখানে যান, ওকে যেতেই হবে, ওনাকে যেতেই হবে। এবার যে রাস্তাটা, সেই রাস্তাটা তখন কিন্তু অন্ধকার, এবং সেখানে বেশ কিছুটা জঙ্গলও রয়েছে। আর রাত্রেবেলা যদি পাশাপাশি 2টো গাছ থাকে অন্ধকারের মধ্যে, তখনও কিন্তু মানুষ সেটা দেখলে ভয় পেতে পারে। এটা খুব স্বাভাবিক ঘটনা। আলো থাকলে আমরা যে সাহসটা পাই, অন্ধকারে তো আমাদের সাহসের শও আমাদের সঙ্গে থাকে না। যাই হোক, তো এবার ওই অফিসটাতে ওনাকে যেতেই হবে, তো উনি হাঁটা দিয়েছেন ওখানে, কিন্তু একটু সময় লাগবে আর কি ওই অফিসটাতে পৌঁছতে। যখন উনি হাঁটা দিয়েছেন বেশ, তখন ওনার মনে হচ্ছে মানে একটু ফ্রেশ হয়ে আসলে ভালো হতো, হ্যাঁ, একটু ওয়াশরুমে যাওয়া উচিত ছিল, এরকম ভাবতে ভাবতে। আর একটা জিনিস, এটা তো আমাদের খুব স্বাভাবিক একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে আমরা যখন যেমন এটা আমার সঙ্গে ভীষণ হয়, যে আমি যদি দেখি যে আমার কাছে জল নেই, আমি জল নিয়ে বেরোইনি, কোনো একটা কারণে আমি জল নিতে ভুলে গেছি, তখন আমার মনে হবে যে আমি ঠিক সাহারার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, আমার মাথার উপরে মানে সূর্যটা বোধহয় নেমে এসছে, এইরকম মনে হয়। কিন্তু ব্যাগে জল থাকলে কিন্তু অতটা হয় না। আবার ঠিক এই জিনিসটাই হয় যখন দেখবে যে ধারে পাশে তোমার ওয়াশরুমে যাওয়ার কোনো উপায় নেই, তখন তোমার মনে হবে যে আমি এক্ষুনি না গেলে এক্ষুনি একটা যাচ্ছে তাই কাণ্ড হয়ে যেতে পারে। এটাই কিন্তু হয় স্বাভাবিক। কিন্তু তুমি ততক্ষণ ধরো মানে যে জায়গায় যাওয়া যায়, যে জায়গায় ঠিক আছে কোনো ব্যাপার না, তখন কিন্তু তুমি অনেক সময় মনে করো ঠিক আছে পড়ে যাচ্ছি, আরে ঠিক আছে। কিন্তু ওই সিচুয়েশনটা যখনই তোমার আসবে যে ওরে সর্বনাশ, ধারে পাশে কিছু নেই, কিন্তু ব্যাস তখন তোমার মনে হয় ওরে বাবারই আমি গেছি, আমি গেলাম, এইটাই তো হয়। কিন্তু পুরোপুরি মানসিক সমস্যা। তো যাই হোক, উনি যখন হাঁটতে শুরু করেন তখন ওনার মনে হলো যে খুব ভুল করেছি, আমার তো অফিসে একবার মানে ফ্রেশ হয়ে আসা উচিত ছিল, চিচি এটা কী করলাম। ভাবতে ভাবতে ওনার মনে হচ্ছে অসম্ভব, আমার এক্ষুনি কোথাও মানে আমাকে এক্ষুনি ফ্রেশ হতে হবে, আমি পারছি না। তখন ওই যে জঙ্গলটা, ওই জায়গাটাতেই উনি যান। উনি এই রাস্তা দিয়ে অনেকবার গেছেন, কোনো দিন মনে হয়নি যে ওই জঙ্গলের ধারপাশে কেন যাবেন, কোনো তো দরকার নেই, কিন্তু বহুদিন দিনের বেলা ওই জায়গাটা দেখেছেন। রাতেরবেলা একেবারে অন্ধকার, এবং রাস্তা থেকে একটু নেমে মানে ওই জায়গাটা একেবারেই আলো নেই, কিন্তু কিচ্ছু করার নেই, প্রকৃতির ডাক, কিচ্ছু করার নেই, মানুষ এখানে ভীষণ অসহায়। তারপরে তো উনি ওখানে গেছেন, হঠাৎই ওনার একটা ফিলিংস হয়েছে, ওনার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমরা যত অন্ধকারের মধ্যেই থাকি না কেন, আমাদের যদি এক হাতের মধ্যে কেউ থাকে, সেটা কিন্তু আমরা একটু বুঝতে পারি, তাই না, যে এই তো আমি কাউকে দেখতে পাচ্ছি। কারণ আকাশের প্রেক্ষাপটে কিন্তু আমরা তখন তার চেহারার একটা অবয়বের একটা ধারণা আমরা পেয়ে যাই। তো যাই হোক, উনি একদম পেছনে, ওনার মনে হচ্ছে ঘাড়ের মধ্যে ঠান্ডা একটা নিঃশ্বাস পড়েছে। যখনই এটা পড়েছে তখন কিন্তু উনি ঝট করে ঘুরে দাঁড়িয়েছেন। ঘুরে দাঁড়িয়ে উনি কাউকে দেখতে পাননি, এবং এবার ওনার সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে গেছে, কারণ
উনি পরিষ্কার কোনো মানুষের উপস্থিতি উনি টের পেয়েছেন, যে কেউ পেছনে। তার তখন কি মনে হয় যে আমার পেছনে মানুষ আছে, তাহলে পেছনে ঘুরি। পেছনে ঘুরি যখন আমরা কাউকে দেখতে পাবো না, তখন কি হয়, তখন তখন তো তেনাদের কথাই মাথায় আসে। ওনারও প্রচণ্ড ভয় লেগেছে এবং উনি বাকি রাস্তাটা উনি বেশ মানে যতটা সম্ভব তাড়াতাড়ি প্রায় দৌড়ে এসে ওই ইয়েতে ঢুকেছেন, ওই অফিসটাতে ঢুকেছেন। এবং সেখানে গিয়ে একজন বয়স্ক লোক, যিনি বহুদিন ওখানে সার্ভিস করছেন আর কি, তাকে গিয়ে বলেন যে একটা ঘটনা ঘটলো আমার সঙ্গে। কি হয়েছে? বলছে আমি এরকম আসছিলাম, আর আমি না এরকম দেখলাম, দেখলাম না ফিল করলাম, এবং পেছনে ফিরে আমি কাউকে দেখিনি। বলে তুমি আর জায়গা পাওনি? তুমি ওই জায়গাটাতেই গেছো? তুমি এখানে কতদিন আছো? বলছে মানে কিছুদিন আছি। বলে তুমি জানো না এই জায়গাটা কেউ যায় না, মানে শত বিপদ হলেও তুমি যদি জানতে, আমিও তোমাকে মানে সাবধান করে দিলাম, ওখানে কেউ যায় না। যে কজন গেছে প্রত্যেকে খুব, তুমি তো কিছু দেখোনি, মানে ভয়ঙ্কর তাদের অভিজ্ঞতা হয়। তুমি এটা জানতে না যে ওখানে যে কোনো জায়গায় তুমি যে একদম চলে গেলে। সে খুব বেশ বকাটকা ঝগড়াটকা দিয়ে দিয়েছে। যাই হোক, মানে সেই মানে ভাগ্যে ছিল আর কি, তার উপস্থিতিটাই উনি শুধু টের পেয়েছেন, কিন্তু সামনাসামনি উনি কিছু দেখতে পাননি। খুবই ছোট ঘটনা, ও আমাকে বলে যে খুবই ছোট ঘটনা, মানে তাতে কিছু এসে যায় না। ভয়টা তো ভয়ই রে বাবা, সে ছোট ভূত হোক আর বড় ভূত হোক, সে হয়তো মানে কোনো কারণে তাকে দেখা দেয়নি, মানে সামনে এসে একটা বিকট দর্শন জিনিস দেখতে পাওয়াটা কিন্তু খুব যাচ্ছেতাই একটা বিশ্রী ব্যাপার হতো। যাই হোক, মানে সেই ভয়টা কিন্তু আর মানে বহুদিন সেটা রেশ থেকে যাবে, এটাই খুব বাজে ব্যাপার। যাই হোক, এই জন্য মানে যে কোনো জায়গায় গিয়ে, এটা তো আমার ছোটোবেলা আমার ঠাকুমা তো বহুবার মানে বাড়ির ছেলেদেরকেও বলেছেন যে যে কোনো জায়গায় চলে যাবে না, যত অসুবিধাতেই পড়ো যে কোনো জায়গায় চলে যাবে না। এটা কিন্তু বারবার বলতেন ছেলেদেরকে, বিশেষ করে ভাই দাদাদেরকে বিশেষ করে বলতেন। তো যাই হোক, আরেকটাও একদমই ছোট ঘটনা, সেটা হচ্ছে এটা ওনার মানে সঙ্গমিত্রার হাজব্যান্ডের সঙ্গে হয়নি, কিন্তু উনি জেনেছেন আর কি, ওই অফিসেরই মানে অনেক জায়গায় ওনার ট্রান্সফার হয়েছে। তো সেরকমই কোনো একটা অফিসের এরকম ঘটনা ছিল যে একটি লোক, সে তার কাজ হয়ে গেছে, তার যা যা সেদিকে যা যা করার সেগুলো হয়ে গেছে। এবার উনি বন্ধুর জন্যে ওয়েট করছেন। বন্ধু বলছে দা আমার আর একটুখানি সময় লাগবে, আমি একটুখানি কাজটা করে তারপরে আমি আসছি। আচ্ছা ঠিক আছে বলে ও তো বাইরে হাঁটাচলা করছে। এবার উনি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছেন সেখান দিয়ে একটা সোজা লবি বেরিয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে কিছু জিনিস থাকে না যে সেই কানাগলির মতো, সেই উনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখান দিয়ে গিয়ে ডান দিকে টার্ন নিয়ে তারপরে একটু এগিয়ে বাঁ দিকে টার্ন নিলে ওটাই শেষ, ওখান দিয়ে আর কিছু কিন্তু কোনো দিকে যাওয়া যাবে না। এবং সেখানেই পরপরগুলো টয়লেট রয়েছে, দুটো টয়লেট রয়েছে ছেলেদেরই। তখন উনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে ওয়েট করছেন বন্ধুর জন্যে। তা উনি হঠাৎই দেখলেন যে ওই ওনার আরেকটা দিক থেকে একটি ছেলে এসে ওনার দিকে ভাবে তাকিয়ে ওই টয়লেটের দিকে চলে গেল। তো উনি ভাবছেন না আমি দাঁড়িয়ে রয়েছি, আমি যাই টয়লেটটা সেরে আসি, আমি যাই একটু ওয়াশরুম ঘুরে আসি বলে এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেছে। ছেলেটা তার মানে ওনার কাছ থেকে হয়তো 3 মিনিট বড় জোর 2.5 থেকে 3 মিনিট আগে ছেলেটি ওপাশ থেকে এসে, এবং এগুলো কিন্তু সবকটাই যে যে টার্নটা হচ্ছে সেই জায়গাটাই সেটা শেষ। তারপরে আবার আরেক দিকে, মানে উনি যে ডান দিকে গিয়ে ঘুরলেন, ডান দিকে যে লবিটা রয়েছে মানে যেটা করিডোরটা রয়েছে সেটা কিন্তু ওইখানেই শেষ, সেটা আবার টার্ন নিয়ে বাঁদিকে ঘুরে গেছে। এবার বাঁদিকে কিন্তু ওখানেই ওটা ডেড এন্ড, ওপাশ দিয়ে আর কোনো দিকে যাওয়ার জায়গা নেই। তো উনি ওখানে হাঁটতে হাঁটতে গেছেন, গিয়ে ভাবছে কোনটার মধ্যে ছেলেটা গেল, দেখছেন যে কোন কোন দিকটায় গেল, দুটো দুটো ওয়াশরুম আছে, কোনটা গেল। তারপরে ভাবছে কি বা দুটোই দরজাটা বন্ধ। তো উনি একবার একটাতে নক করে, বুঝতে পারছেন না তো কোনটার ভেতরে ছেলেটা রয়েছে, তা উনি একবার নক করে দরজাটা খুলেছে, দেখছে সেটা ফাঁকা। তাহলে বোধহয় এইটাতে আছে। তখন কি একটা কৌতূহল বশত উনি ওটাতে চলেই যেতে পারতেন, ফাঁকাই ছিল, কিন্তু ওনার কি কৌতূহল বশত যে বাবা ছেলেটা গেছে তো গেছেই, উনি নক করেছেন। নক করে ভেতরে কোনো আওয়াজ হচ্ছে না।
তখন হ্যালো বলে দরজাটা ঠেলেছে, ফাঁকা, কেউ নেই, দুটোই ফাঁকা, দুটোতেই কেউ নেই। উনি বার দুয়েক চেক করেছেন যে মানে আমার চোখের সামনে দিয়ে তো ছেলেটা গেল, সোজা ছেলেটা হেঁটে চলে গেল, ছেলেটা যা গেল কোথায়? এখানে আর কোনো ঘরও নেই যে ঘরের মধ্যে কেউ ঢুকবে বা কিছু। করিডোরটা এমনিই বেঁকে গেছে, বেঁকে গিয়ে এখানে এসছে, শেষ। এবার বোঝাই যাচ্ছে যে উনি যখন দুটোই বারবার খুলে দেখেছেন না কোনোটাতে কেউ নেই, তখন স্বাভাবিক রিয়াকশান কি? পেছন ফিরে দৌড়। উনি সোজা এসে বন্ধুর কাছে এসে দাঁড়ান, সেও বলে ভাই চলে চ, তুই কি শিওর তুই দেখেছিস? বলছে হ্যাঁ, আমি আমার চোখের সামনে দিয়ে ছেলেটা আমাকে দেখতে দেখতে গেল, কি আশ্চর্য। তো এরকম কিছু মানে বিশেষ করে ওয়াশরুম রিলেটেড, কলকাতার অফিস একটি অফিস, তো এখানে আমি আর তোমরা কেউ নাম ঠাম লিখো না, তোমরা জানো যে কোন জায়গার কথা আমি বলেছি, বা এটা নিয়ে তো বহু জায়গায় আমি শুনলাম। সেখানে কিন্তু মানে বছরের পর বছর যারা সেই অফিসে যায় প্রত্যেকের কিছু না কিছু অভিজ্ঞতা হয়ে যায় আর কি। তো এটাও দেখলাম যে এটাও বাইরে ছিল, এটা কলকাতার থেকে অনেকটা দূরের কোনো অফিস, সেখানেও কিন্তু এই জিনিসটা হয়েছে। এরকম হয়তো বহু জায়গায় বহু কিছু হয়, আমাদের কাছে খবর আসে না, এটাই আর কি। আচ্ছা, এবার যে ঘটনাটা বলবো, কটা বাজে? আচ্ছা, আর বেশিক্ষণ জাগাবো না, হ্যাঁ, আর দু তিনটা বলি আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি চট করে বলিনি, অনেক রাত হয়ে গেছে। এবার যে ঘটনাটা বলবো সেটা আমাকে দীপান্বিতা পাঠিয়েছে। সেটা হচ্ছে বেশ কিছু দিন আগে অবশ্যই একজনের দাদু একটি জমি কেনেন, জমি কেনার পর সেখানে বাড়ি করতে থাকেন। এটা কিন্তু কলকাতায় নয়, কলকাতার বাইরে একটি জায়গা। তো সেখানে যখন জমি খুঁড়ে, আগে তো ভিত টিত হবে, তো জমি খুঁড়তে গিয়ে ওনারা একটা অদ্ভুত জিনিস পান, সেটা হচ্ছে মানুষের এরকম এরকম হাত, এইরকম একটা মানে কাটা হাত আর কি, অবশ্যই কঙ্কাল হিসেবে, মানে তার স্কেলিটনের অংশটাই পেয়েছে। তো ওরকম তো সেটা দেখে তো একটু ইয়ে হয়, বাবা এটা আবার কি, এটা কি কোনো কবরস্থান? তো কবরস্থান হলে তারপরে চারপাশটা আরও ভালো করে ইয়ে, বাড়ি তো আর ঠিক এইটুকু জায়গায় হয় না, সেটা অন্তত 2 কাঠা 2.5 কাঠা তো হবে, সেই পুরো জায়গাটা ভালো করে ভাবছে বাবা এ বাবা হয়তো কবরস্থানের উপরে কিনলাম কি না, এই বাবা কী হবে। যাই হোক, তিনি কাউকে কিন্তু ঘটনার কিচ্ছু বলেননি, কারোর সঙ্গে এই নিয়ে কোনো কথা আলোচনা করেননি। বাড়ির লোক হয়তো শুনে অবজেকশন দেবে, না বাবা দরকার নেই, আমরা ওখানে যাবো না, ইত্যাদি ইত্যাদি, ভয় পাবে, স্বাভাবিক। তো উনি কি করেন যে পুরো জমিটাকে ভালো করে ইয়ে করেন, আবার ভালো করে চারপাশে খবর নেন, না ওখানে কোনো কবরস্থান নেই। তাহলে যে হাতটা এসে কোথা থেকে এখানে আসলো? যাই হোক, তারপরে উনি ওখানে বাড়ি ওঠে। এই ঘটনাটা অনেক বছর উনি কাউকে বলেননি, অনেক বছর। এটা তো তার যৌবনের সময়, তিনি খুব ভালো পোস্টে চাকরি করতেন, তো সেই টাকা পয়সা দিয়ে বা যে কোনো টাকা পয়সা, তার পৈতৃক সম্পত্তিও কীভাবে উনি কিনেছেন আমি জানি না, যাই হোক উনি খুব ভালো চাকরি করতেন, তার সেখানে ভালো সুন্দর বাড়ি ওঠে। বেশ কয়েক বছর বাদে ওই বাড়িতে, আমি তো বললাম একজন তার দাদুর কাছ থেকে, মানে পুরোটাই তার দাদু রিলেটেড ঘটনা, ঠিক আছে। এবার তার মানে সেখানে তার ছেলেমেয়েরা বিয়ে হয়, ছেলের বাড়িতে তো বিশেষ করে ছেলের ঘরের যে ছেলে, সে যখন বড় হয়, মানে এত বছর বাদে ঘটনাটা কেন শুরু হলো বোঝা যায় না, কিন্তু বেশ অনেক বড় বাড়িতে, ওই বাড়িতে ঢোকার বেশ অনেক বছর বাদে একটা ঘটনা শুরু হয়, যার ফলে এই ভদ্রলোক ওনার সঙ্গে যে উনি যে ঘটনার সাক্ষী ছিলেন, সেটা তখন উনি সবাইকে কাছে বলেন। সেটা হচ্ছে বাড়িতে যে ঘটনাটা শুরু হয় সেটা হচ্ছে একটি বিশেষ ঘরে, একতলার একটি ঘরে, যে ঘরটা সাধারণত ঠিক কেউ থাকতো না, কিছু ঘর থাকে না স্টাডি হিসাবে ব্যবহার হয় বা আলমারি টালমারি থাকে, মানে সেই ঘরটায় কেউ থাকে না, মানে ঠিক শোয়ার ঘর নয়, অন্য কিছু ঘর। সেরকম একটি ঘরে একটি জানালায়
ঠিক রাত্রি 8টার পর থেকে টক 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 করে একটি জানলায় নক করতে থাকে কেউ। স্বাভাবিকভাবেই প্রথমে মানুষ কি করবে, লাঠি নিয়ে বেরোবে, আগে জিজ্ঞাসা করবে এই কে রে, জানলায় টকটক করছিস। সে আবার কিছুক্ষণ বাদে আবার টকটক করে। তখন কি হয়, বাড়ির লোক রেগে যায় যে এই কে রে, কে অসভ্যতা করছে। আমরা তো প্রথমে তাই ভাববো মানুষ অসভ্যতা করছে, কেউ হতেই পারে, কেউ বদমাইশি করছে। তখন বাড়ির ছেলেরা লাঠি ছোটা নিয়ে বেরোয়। কাউকে ত্রিসীমানায় পাওয়া যায়নি, ত্রিসীমানায় কেউ নেই, কিন্তু ব্যাপারটা মানে পাড়ার লোক অব্দি জানাজানি হয়ে যায় যে এখানে কে দেখো না এরকমভাবে টকটক করে আওয়াজ করছে। সবাই চোর ধরার জন্য বসে থাকে। চোর এসে না ঠিক দরজায় রাতে 8টার সময় দরজা নক করে বলে এই যে হ্যালো আমি চোর এসছি, এসো তোমাদের চুরি করি, এরকমভাবে কিন্তু চোর শোনা যায় না, এগুলো কেউ বদমাইশি করে। তো যাই হোক, ওরা তো তকে তকে থাকে, ধরবে ধরবে, কিছুই ধরা পড়ে না। এবং তারপরে যেটা হয়, ওরা বুঝতে পারে এটা কোনো মানুষের কর্মই নয়, এটা মানুষ করছে না, এটা অন্য কিছু ঘটছে। এই জিনিসটা যখন হয়, বাড়ির প্রত্যেকের মনে না একটা প্রভাব বিস্তার করে এই ঘটনাটা। ছোটরা তো ভীষণ ভয় পেতে শুরু করে, বড়রা পর্যন্ত যেই ওই 7:30 পেরিয়ে গেল, 8টা আসছে আসছে সবার মুখ শুকিয়ে যেতে থাকে যে এখন কিন্তু ওই ঘটনাটা, আমাদের অভিজ্ঞতা থেকে জানি আমরা যে এখনই ওই ঘটনাটা শুরু হবে। এবং আবার সেই জিনিসটা শুরু হয়, টক 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 টক, কিছুটা গ্যাপ, টক 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 টক। ওরা কিছুতে কোনো উপায়ে সেটার কোনো মানে ওরা দীর্ঘদিন খুঁজেছিল, মানে কয়েক মাস ধরে সমস্ত সম্ভাব্য যেটা কারণ খোঁজার আর কি। আর সেটা একটা জানলাতেই বা হবে কেন, অন্য যদি বা কিছু হয় সেটা একটা জানলাতেই বা হচ্ছে কেন। এটা নিয়ে বহু আলোচনা, বহু ব্যাপার নিয়ে যত ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলা সম্ভব সব কিছু ওরা করেছে, কিছুতেই কিছু পায়নি। এবং শেষের দিকে ওদের কাছে এটা ত্রাস দাঁড়িয়ে যায় যে যাপ বাবা এটা কি হচ্ছে। এবং সেটা বেশ কিছুক্ষণ চলতে থাকবে, 8 ঘন্টা, বেশ কিছুক্ষণ মানে 8 ঘন্টা। এবং 8 ঘন্টা যে টানা যে টকটক টকটক হচ্ছে তা না, বেশ কিছুটা গ্যাপে গ্যাপে টকটক 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 টকটক, বিভিন্ন, কোনোবার একবার, কোনোবার দুবার, কোনোবার 3-4 বার, কোনোবার আরও বেশি জোরে, ধুমাধুম এরকমভাবে কেউ নক করে। কিন্তু সে কে নক করে, ও বাইরে দাঁড়িয়ে থেকেও তারা টের পায়নি যে কে নকটা করছে। তো এই রকমভাবে যখন সবাই মিলে প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়, তখন কিন্তু সেই তার দাদু একদিন ঘটনাটা বলে যে জানিস তো এরকম তোমাদেরকে কেউ আমি এত বছর আমি ঘটনাটা বলিনি, তার কারণ আমি তো কোনো ডিস্টারবেন্স ফিলই করিনি যে এটার যে কিন্তু এটা হতে পারে। কিন্তু ব্যাপারটা কি করে হতে পারে, এত বছর বাদে ঘটনাটা কি করে হতে পারে, কেউ তো কোনো ধরনের কোনো ব্যাখ্যা কিন্তু তারা পায়নি। এরপরে বাড়ির কিছু ওরা চেঞ্জ করে, কিছু রেনোভেশন হয়, বাড়ির বেশ কিছু জিনিস ভেঙে ফেলা হয়, বিভিন্ন দিকে ঘর বাড়িয়ে নেওয়া হয়, বাড়িতে সদস্য সংখ্যাও বাড়তে থাকে। এবং এই যার কাছ থেকে ও ঘটনাটা শুনেছে সেই দাদা, তিনি চাকরি নিয়ে বাইরে চলে যান, ভয় পেয়ে না, মানে চাকরি পেয়ে বাইরে যান। আচ্ছা, বা পড়াশোনা করে তারপরে পড়াশোনার ক্ষেত্রেও বোধহয় করতে গিয়েও বাইরে গিয়ে যান। যাই হোক, আস্তে আস্তে কিছু সদস্য সংখ্যা বাড়ে, কেউ কেউ বাইরে চলে যায়, ইত্যাদি ইত্যাদি। তারপর কিন্তু আবার প্রায় বছরখানেক বা বছর 2 বাদের থেকে ঘটনাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। ওদের পরিবারের আজ অবধি কেউ ঘটনাটার কোনো বিশ্লেষণ করতে পারেনি যে ঘটনাটা কি হতো, তখন কি হতো। কিন্তু ওদের পরিবারে আর এইগুলো যখন ঘটে না, যখন আত্মীয় স্বজনের মধ্যে ঘটে, তখন তাদের মধ্যে সবার বাড়িতেই দেখা যায় বেশ কিছু মানে কিছু মানি না, কিছু মানি না না কিছু বিশ্বাস করছি না আমরা, এবং অবশ্যই এর পেছনে কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আছে, এবং তারা চলে আসে। কিন্তু কেউ কোনোদিন কিচ্ছু বুঝতেই পারেনি যে ঘটনাটা কি। ওদের কাছে ব্যাপারটা খুব অবিশ্বাস্য এবং মানে ভৌতিক ব্যাপারটা, আর ভূত স্ট্যাম্প মারতেও পারছে না, আবার মানে সব কিছু মিলিয়ে ওদের কাছে কোনো ব্যাখ্যা নেই, ঘটনাটার কোনো ব্যাখ্যা নেই ওদের কাছে, কেন ওই টকটক করে আওয়াজটা হতো। আচ্ছা, ভাগ্য ভালো সেটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এবং
হ্যাঁ, আরেকটা যে জিনিসটা ও সেই বাড়িতে গেছে, ওদের আত্মীয় হয়, সেই বাড়িতে গিয়ে আরেকটা জিনিস যেটা ও নিজে খুব ফিল করেছে, সেটা হচ্ছে সারা বাড়িটার ভেতরেই ও যে জিনিসটা ফিল করেছে, সেটা ও ছোটোবেলায় ওই বাড়িতে যখন যেত, গা ছমছম করতো। ওদের ভীষণ গা ছমছম করতো, সারা বাড়িটার মধ্যে গা ছমছম করতো। সাধারণত সেই বাড়িতেই গা ছমছম করে, মানে এটা আমি দেখেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেই সব বাড়িতেই দেখবে গা ছমছম করে যেখানে সূর্যের আলো কম ঢোকে। সেখানেই না আসলে আমরা আলোটাকে তো সমস্ত শক্তির আধার বলে ধরি। আলো দেখলেই কিন্তু আমাদের ভয়টা অনেকটা চলে যায়। আমরা কিন্তু ফট করে আলোর মধ্যে দাঁড়িয়ে আমরা কিছু ভয়টায় খুব কম পাই আমরা, তাই না? সূর্যের আলো যেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি সব কিছু সূর্যের আলোতে ঝকঝক করছে, সেখানে আমাদের ভয়টা অনেক পরে আসে, মানে খুব ডেফিনিট কারণ ছাড়া আমরা ফট করে ভয় পাই না। ওই বাড়িটার মধ্যে কিন্তু সূর্যের আলো ভীষণ কম ঢুকতো, যার ফলে তার স্বাভাবিক কারণ হিসাবে সেই দেখা যাবে সেই বাড়িটা স্যাঁত স্যাঁত করছে, সেই বাড়িটাতে ঘরের ভেতরে যে বাতাসগুলো সেগুলো যেন একটু ভেজা ভেজা হয়, সেখানেও যেন সঠিক বাতাস চলাচল হয় না। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু মানুষ ভয় পেতে শুরু করে, মানে সেই বাড়িটাতে যেন মনে হয় ইস, যেন এখানে যেন একটু নেগেটিভ কিছু হলেও হতে পারে। যাই হোক, তোমাদের কারোর কোনো কথা আমি দেখতে পাচ্ছি না, কি তোমরা কিছু কিছু বলছো কিনা আমি তাও জানি না। তোমাদের কেমন লাগছে সেটাও, এইটা না জানাটা খুব আমার অন্তত জানতে খুব ইচ্ছা করে, যে তোমাদের আদৌ ভালো লাগছে কিনা, নাকি জানি না বাবা। আচ্ছা, ও যে জায়গায় এই বাড়িটা ছিল সেটা ধরো ঠিক গ্রাম নয়, মানে মফস্বল শহর এরকম টাইপের, মানে একদম পুরো শহর কিন্তু নয়। সেখানের আরেকটি ঘটনা ও বলে আমাকে, সেটা হচ্ছে সব এই যারা বিশেষ করে ধরো গ্রামের সাইডে থাকে বা মফস্বল শহরে থাকে বা বড় শহরে থাকুক, সেটা কোনো কথা না, সবাইকেই চাকরি করতে তো দেখা যায় দূরে দূরে যেতে হয়, অনেককেই চলে যেতে হয় দূরে। তো সেরকম একটি পরিবারের ছোট যে ভাই, সে অনেকটা দূরে চাকরি করে, এবং এটা তো অনেক দিন আগের ঘটনা বলছি, সেখানে ফোন টোনের তো কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, বা থাকলেও সে যেহেতু বাইরে থাকে, মানে বাইরে থাকে বলতে এ, সেখানে তো তার ঠিক ওগুলো কি হয়, আমরা বলি বাসা, বাইরে সেখানে বাসা বাড়ি হয়, অর্থাৎ বেশিরভাগই ভাড়া বাড়ি হয়। সেই সমস্ত ক্ষেত্রে তো তখনকার দিনে টেলিফোনের হয়তো ব্যবহার শুরু হয়েছে। দেখবে আনন্দবাজারে এই রিসেন্ট আমি দেখছি 100 বছর আগের যে ছোট ছোট ঘটনাগুলো বেরোয়, আমার পড়তে খুব ভালো লাগে। তাতে আমি 1 মাসের মধ্যে পড়লাম যে এইরকমই কোনো একটা মাসে, নভেম্বরের শেষ ছিল না ডিসেম্বরের মাসেই আর কি, এরকম একদিন একটা দেখলাম 100 বছর আগের একটা নিউজ বেরিয়েছে যে লন্ডনে টেলিফোন বসছে। লন্ডন থেকে ফোন করলে ইউরোপের বিভিন্ন জায়গায় ইয়ে করা যাবে। তো চিন্তা করো 100 বছর আগে ঠিক ওই দিনটাতে, ডিসেম্বরেরই সম্ভবত কোনো একটি দিন, যে না হয় একদম নভেম্বরের শেষ, আমার মনে হয় না নভেম্বরে শেষ হবে, আমার মনে হচ্ছে ডিসেম্বরেই আমি পড়েছি। যাই হোক, তো সেখানে লাইন বসছে 100 বছর আগে, টেলিফোন লাইন বসছে লন্ডনে। আর সেখানে 100 বছর বাদে এখন আমাদের কেবল বলে কিছু ব্যাপারই নেই আমাদের, মানে কেবলের মাধ্যমে কিছুই হচ্ছে না, আমরা পুরোটাই ভায়া স্যাটেলাইট আমরা কথাবার্তা বলছি। মানে 100 বছরের মধ্যে কি অসম্ভব! তখন বাড়িতে বাড়িতে টেলিফোন বসছে লন্ডনে, সেটা আনন্দবাজার যে সেটা নিউজ বেরোচ্ছে। আর আজকে অ্যান্ড্রয়েড আমাদের কাছে কিছু ব্যাপারই না, প্রত্যেকে আমরা কটা সেট চেঞ্জ করেছি ভেবে দেখো। তো ভালোই, উন্নতিটা ভালোই। কলকাতাতেও কিন্তু তখন টেলিফোন আসেনি, মানে আনন্দবাজারটা পড়ে আমার যেটা মনে হলো, তখন লন্ডনে যদি বসে তারও বেশ কিছুদিন বাদে নিশ্চয়ই কলকাতায় টেলিফোন এসেছিল। আর কলকাতায় যে টেলিফোন ঢুকেছিল অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু খুব বড় লোকদের মধ্যেও কিন্তু পরে এসছে, যারা খুব প্রভাবশালী ব্যক্তি তারা টাকা দিয়ে পরে পেয়েছেন। আগে কিন্তু সব অফিস, পুলিশ এরা পেয়েছে বারে, বা এই সমস্ত আইন কানুন বা এই সমস্ত
মানে প্রশাসনিক কাজে ব্যবহার হতো আগে, সেই হিসাবে ফোন এসছে, তারপরে কিন্তু বাকিরা এসছে। যাই হোক, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে জনসংখ্যা অনেক কমছে, খুব স্বাভাবিক সেটা। আচ্ছা, সেখানে একটি ছেলে, ওই সেই জায়গারই একটি ছেলে, ছোট ছেলে, সে বাড়ি থেকে অনেক দূরে চাকরি পায় এবং চাকরি পেয়ে সে ভাবে যে সে কি করে, ওখানেই সারা সপ্তাহটা কাটাতো, বা 15 দিন মতো কাটিয়ে সে ওই 2-3 দিন মানে ছুটি পেলেই সে বাড়ি চলে আসতো। এইভাবে সে বাড়িতেও আসতো, আবার চাকরিস্থলেও যেত, এরকম। তা একবার সে প্রায় 15 দিন বা 20 দিন বাদে সে ফিরেছে, ওরকম 2-3 দিনের ছুটি নিয়ে যখন সে তার বাড়ির কাছাকাছি এসছে, তখন শীতকাল। সে নিজে বেশ ওই সমস্ত চাপা টাপা দিয়ে একদম যতটা সম্ভব চাপা দিয়ে যতটা সম্ভব দ্রুত হাঁটছে। তখনকার দিনে তো ট্রেন থেকেই নামো বা বাস থেকেই নামো, এই চলো রিক্সা, এই অটো, এই টোটো, এইসব তো ছিল না। সে হেঁটেই ফিরছে, হাতে তার ওরকম বেশ ভারী ট্রাঙ্ক রয়েছে, এরকম ট্রাঙ্ক না, হয়তো টিনের সুটকেস, এরকম জিনিস নিয়ে সে হাঁটছে, ভারী ছিল সেটা। তো যাই হোক, সেটা নিয়ে সে ফিরছে। যখন বাড়ির কাছাকাছি এসছে, বাড়ির লাস্ট এর পরের টার্নিংয়েই হচ্ছে ওর পাড়া, এরকম যখন জায়গা, তখন দেখছে রাস্তার মধ্যেও দাদা দাঁড়িয়ে রয়েছে, বড়দা দাঁড়িয়ে রয়েছে, মানে 2 ভাই ছিল, আরেক দাদা, মানে ওর যে দাদা সে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সে ওই ঠান্ডার মধ্যে সে একটা স্যান্ডো গেঞ্জি, একটা মানে ওই ধুতিটাকে একটু উঁচু করে পরা, সে একটা কেমন করে দাঁড়িয়ে রয়েছে, মানে ওই ঠান্ডার মধ্যে ওই ওই জিনিস পরে কেউ দাঁড়িয়ে থাকতে পারে? ওটা ও বলছে, কি রে দাদা, তোর কি হয়েছে, তুই এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এটা কি পরে দাঁড়িয়ে রয়েছিস? দাদা দেখলো ওর দিকে, তাকালো, তাকে সোজা অন্যদিকে হাঁটা দিল। বলো, কী রে বাবা, এটা আবার কি হলো, দাদা এরকম আচরণ করলো কেন আমার সঙ্গে? এ কী রে, ওর মাথাটা গেছে নাকি, গন্ডগোল হয়ে গেল নাকি? বলে এবার বাড়িতে গিয়ে দরজাটা নক করেছে। দরজা খুলে ওর বৌদি দরজা খুলেছে। তখনকার দিনে তো আরও অনেক দিন আগের ঘটনা, তো সেখানে তার পোশাক দেখেই ও বুঝেছে যে এটা কি এরকম পোশাক পরে তুমি দাঁড়িয়ে রয়েছো কেন, এরকম, মানে তার একদম বৈধব্যর সেই ইয়ে। তখনও তো কি হয়েছে বলছে, সেই তো হাউ হাউ করে কেঁদে উঠেছে বৌদি, যে তোমাকে তো আমরা জানাতে পারিনি যে তোমার দাদা তো চলে গেল। দাদা চলে গেল মানে আমি যে এই যে বাইরে দেখলাম যে দাদা দাঁড়িয়ে রয়েছে, কি বলছো তুমি? আমি তো এক্ষুনি দেখলাম দাদাকে, আমি দেখে, কি বলছো তুমি? এটা ও তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু সে তো মানে বাড়িতে তো তখন দেখা যাচ্ছে প্রচণ্ড, ওকে দেখে তো সবারই আবার নতুন করে শোক, আবার মানে সবাইকেই ভাসিয়ে নিয়ে যায় আর কি। তো এটাই ও, তাহলে ও কি দেখলো? এইরকম কিন্তু অনেকগুলো ঘটনা শোনা যায়, যে হয়তো যার সঙ্গে যার শেষ মুহূর্তে, তারা হয়তো ভীষণ ক্লোজ ছিল, সে শেষ মুহূর্তে তাকে দেখতে পায়নি, তখন অনেক সময় দেখা যায় সে হয়তো একবার এসে দেখা করে গেল আর কি, সে সেটা বুঝতেই পারলো না যে আমার সঙ্গে দেখা করে গেল। কিন্তু এই ঘটনাটা কিন্তু অনেকগুলো আমি এখানে বলেওছি। আচ্ছা, এরপরে যে ঘটনাটা বলবো, ছোট ছোট দুটো ঘটনা আমি বলে এবার শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। সরি, আমার আজ প্রায় 20 মিনিট মতো আমি লেটে এসেছি। এমন লরির পেছনে পড়ে গিয়েছিলাম আমরা, যে সে মনে হচ্ছিল একটা, মানে বাড়ি ফিরতে পারবো কিনা সন্দেহ। আচ্ছা, আচ্ছা, প্রথমে যে ঘটনাটা বলবো, সে ঘটনাটা বললে ঠিক ঘটনা বলা উচিত না, সেটা হচ্ছে তোমরা এটা ইউটিউবে পেয়ে যাবে, ইউটিউব কেন, যে কোনো জায়গায় সার্চ করলে পেয়ে যাবে। সেটা হচ্ছে কম্বোডিয়াতে একটা সিনেমা হয়েছিল, সম্ভবত তার নাম এই রে, নামটা আমি ভুলে গেলাম, যা, নামটা ভুলে গেছি। যাই হোক, সেটা কিছু এসে যাবে না, ওই নামে কিছু এসে যায় না, ওটা একটা হরর মুভি, ঠিক আছে? তো এই হরর মুভিটাতে যিনি ভূত হয়েছেন,
একজনকে তো ভূত সাজতে হবে, সে তো মুখে প্রচুর ময়দা ফয়দা মেখে চোখ ফোক গোল গোল করে, সে তাকে তো নিশ্চয়ই একটা খুব স্পেশাল একটা সাজ করতে হয়েছে। তো সে যখন তার একটা দৃশ্য ছিল যে সে একটি ছেলেকে অ্যাটাক করে, তো সে ভূত ভূত হয়ে তার অভিনয় করছে, সে ছেলেটিকে অ্যাটাক করবে, এরকম এরকম একটা দৃশ্য। হঠাৎ যে মহিলা অভিনয় করছিল তাকে দেখে সবাই আঁতকে ওঠে, কারণ সে তাকে দেখে সম্পূর্ণ মানে সে তো শত হলো একজন অভিনেত্রী, সে তো অভিনয় করবে এবং অভিনয়টা সে জানে যে কতটা কি করতে হবে, কোথায় থামতে হবে, কোথায় আলো নিতে হবে, সে তো পুরোটাই তো তাদের রিহার্সাল হয়ে সেই সমস্তটা ব্যাপারটা তো ওরা জানে। ও হঠাৎ করে ও দেখলো যে সে পুরো চেঞ্জ হয়ে গেছে, এবং চেঞ্জ হয়ে গিয়ে সে কিন্তু প্রকৃত অর্থে ওই ছেলেটিকে আক্রমণ করে বসলো। মানে সেই ছেলেটিকে এমনভাবে আক্রমণ করলো যে সে ভাবছে এটা কি, এরকম তো অভিনয়ের মধ্যে কিছু ছিল না, ও তো তার কোস্টার, সে ভাবছে এটা কি হচ্ছে আমার সঙ্গে। এবং প্রথমে তো বাধা দেওয়ার কোনো চেষ্টাই করেনি, কারণ ও ভাবছে এটা হয়তো থাকে না, মানুষ অভিনয় করতে করতে গিয়ে বেশি অভিনয় করে ফেললো, সে হয়তো সেরকমই একটা কিছু হচ্ছে, হয়তো লাস্ট মোমেন্টে ওর কাছে কিছু ইনস্ট্রাকশন আছে এরমভাবে অভিনয় করতে হবে। সে ছেলেটি কোনো নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি, সেও সমান ভয় পেয়েছে বা কিছু, তার যেটুকু করার সেটাও সে করে যাচ্ছে, সেই অভিনয়টা করছে। হঠাৎ করে দেখা গেলো ওই মেয়েটি সামনে পড়ে থাকা একটা তার তুলে নিয়ে ওর গলার মধ্যে পেঁচিয়ে ওকে প্রচণ্ড জোরে মানে একেবারে মেরে ফেলবে আর কি, এইরকমভাবে ও চেষ্টা করছে। তখন এবার সবাই সবার মুখ তাওয়া থেকেই করছে, এটা কি হচ্ছে, এটা কি হলো, এটা কি হলো, মানে এটা কি অভিনয়ের মধ্যে ছিল, মানে এইটা বুঝতেও তো মানুষের একটা সময় লাগে যে এটা কি আদৌ এরকমভাবেই অভিনয় ছিল। তো ওখানে তো অনেকে থাকে, অনেক ধরনের, একটা সেটের ভেতর তো বহু লোক থাকে, তো সবাই একটু হকচকিয়ে গেছে যে এটা কি হচ্ছে। এর মধ্যেই যখন ওই ছেলেটি মানে প্রায় প্রাণটা বেরিয়ে যাবে, এবার মানে গলা পেঁচিয়ে ধরে সে তার দিয়ে সে টেনে যাচ্ছে, তখন মহিলাই হঠাৎ ছিটকে নিজে পড়ে যায়, নিজে ছিটকে পড়ে যায়, মানে হঠাৎ করে মনে হলো ওর মধ্যে একটা কিছু হয়েছে। তখন ওই ছেলেটির যা দুরবস্থা হয়, সে তো ভয়ে থরথর করে কাঁপছে, কারণ মৃত্যু দেখলো, তো সে তো মৃত্যুর হাত থেকে কোনো মতে বেঁচেছে। পুরো ইউনিট সেখানে দৌড়ে গেছে, সবাই গিয়ে ওকে যখন ভাবছে যে এটা কি হলো, এবার ওরা বুঝতে পেরেছে যে ও বোধহয় পজেসড। তার কারণ যে মহিলা অভিনয়টা করছিল সে দেখা গেল ভয়ঙ্করভাবে কথা বলতে শুরু করেছে, এবং সেটা বিভৎস কথা, সেই গলার ভয়েসটা আদৌ ওর না, একদমই ওর না, একটা বিভৎস গলায় কথা বলতে শুরু করে, এবং সে মানে আরও তার যা বাকি যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্টগুলো কিন্তু ভয়ঙ্কর ছিল, এবং তারপর একটা সময় সে নিজেই অজ্ঞান হয়ে যায়। এটা নিয়ে প্রচণ্ডভাবে সেখানে আলোড়ন হয়ে যায়, এবং শেষ অবধি সেই পরিচালককে এটা জানাতে হয় যে মানে এটা পুরো এই যে মানে শুটিং ব্যাপারটা এখন পোস্টপন হলো, পরে হয়তো চেঞ্জ ফেঞ্জ করে সেই সিনেমা হয় বা কিছু, সেটা ঠিক মানে আমি যেখানে পড়লাম বা যে আমায় বলেছে, মানে তার কথা অনুযায়ী আমি আবার সব করে সার্চ করে দেখলাম যে হ্যাঁ বাবার এর কি ভয়ঙ্কর ব্যাপার। সিনেমাটাও পরে ওরা করেছে আর কি, সেখানে ওটা চেঞ্জ হয়েছে কিনা জানি না, কিন্তু এটা নিয়ে প্রচুর আলোড়ন হয়, ভয়ঙ্কর আলোড়ন হয়। তো এইটা আমি আরেকটা কোন সিনেমার ক্ষেত্রে, এটা আমাদের ভারতীয় একটা সিনেমার ক্ষেত্রেও কিন্তু কিন্তু সেটা খুব খুব সামান্য কিছু হয়েছিল, মানে সেখানেও সে পজেসড হয়ে যায় নাকি সেটা ডাক্তার বলে যে ওই রকম কোনো একটা বাইপোলার কিছু হয়েছিল বা সেরকম একটা কিছু ব্যাখ্যা টাখ্যা দেয় আর কি, যে যাকে যেটুকু অভিনয় করতে দেওয়া হয়েছিল সে তার থেকেও বেশি একটা ভয়ঙ্কর কিছু একটা করে ফেলেছিল। আমি ওটাকে আরেকবার দেখে নিয়ে তারপর ভালো করে গুছিয়ে নিয়ে তারপর বলবো, এইভাবে আর বলছি না। এটা গেল একটা। আরেকটা যেটা ঘটনা হচ্ছে সেটা হচ্ছে, এটা একজন ধরে নাও আয়া বা হ্যাঁ আয়া মাসির একটা ঘটনা, সেটা সে বলেছে। সেটা হচ্ছে, কে বলেছে কোথা থেকে বলেছে আমার সব কটা বলা বারণ, সেজন্য আমি কিছুই বলবো না। তো ধরে নাও সেই একজন মাসি বলেই আমি বলছি, ঠিক আছে, তার একদিন ডিউটি পড়েছিল, মোটামুটি বেশ কিছু বছর আগের ঘটনা, নভেম্বরের শেষের দিক। এবার
ওই আহ, একটা মহিলার যমজ বেবি হয়েছে, সেখানে ডিউটিটাতে ওই মাসি কাজ করছিল, বাচ্চাদের দেখছিল। এবার সেই রাত্রেবেলা হঠাৎ ও শোনে যে বাইরে বেশ হই হট্টগোল হচ্ছে। তা যারাই এই সমস্ত হসপিটালে থাকে বা নার্সিংহোমে থাকে, তারা একটু এই চিৎকার চেঁচামেচিটাকে একটু তারা আতঙ্কিত হয়ে পড়ে যে ওরে বাবারে আবার কি হলো। তো সে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়েও দেখতে গেছে যে ঘটনাটা কি। ও দেখলো যে একটা নিজের নাম পরিচয় কেউ লেখাতে এসছে, একজন প্রেগনেন্ট মহিলা, এবং তার বোধহয় পেন উঠেছে বা এরকম, সে কিছু একটা, তার একটা কিছু কষ্ট হচ্ছে বা কিছু একটা অ্যাবনর্মালি হয়েছে বা নর্মাল ব্যাপার, তখন তো অনেক কিছুই হয়। তো যাই হোক, সেরকম একজন মহিলা সে এরকম দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে ওয়ার্ড বয় এবং বাকি যারা ছিল, যারা রিসেপশনে ছিল বা কিছু, তাদের সঙ্গে কিছু একটা বচসা হচ্ছে। কি বচসাটা ও কিছু বুঝতে পারেনি। তা ও দেখছে যে দূর কে কে কি দূর ছাড়, ও সব কিছু না বলে ও আবার নিজের জায়গায় চলে এসছে। এর প্রায় আধ ঘন্টা বা ঘন্টাখানেক বাদে প্রবল চিৎকার চেঁচামেচি, বিভৎস চিৎকার চেঁচামেচি। কি ব্যাপার? ওরা সঙ্গে সঙ্গে ওখানে আবার দৌড়ে যায়। তখন দেখে যে ওয়ার্ড বয় ওই প্রেগনেন্ট মহিলাকে ওয়ার্ডে নিয়ে যাবে, সে একটা হুইল চেয়ার নিয়ে এসেছিল। মানে ও পরে যা জানতে পারে, সেটা যে হুইল চেয়ার নিয়ে এসেছিল, সেই হুইল চেয়ারে উনি বসবেন না। যাই হোক, ওকে নিয়ে গিয়ে একটা বেডে শুয়ে দেওয়া হয়। শুয়ে দেওয়ার পর তারপরে তো হসপিটালেরও নিজস্ব কিছু প্রসিডিওর আছে, সেখানে নাম ঠাম আরেকটা নতুন রেজিস্টারে উঠবে, কে ভর্তি হলো, কটার সময় ভর্তি হলো, সে কে, তার কি বাড়ির লোক, হেন তেন ইত্যাদি ইত্যাদি। যে নার্সকে দেয়া হয়েছে সেই কাজটা করতে, সে প্রচণ্ড চিৎকার, আমি এই নামের কোনো রুগীকে আমি ভর্তি করতে পারবো না, এই নামের রুগী ভর্তি হতেই পারে না। সবাই না অবাক, মানে কি বলছো তুমি, আমরা তাকে শুয়ে দিয়েছি, ভর্তি হতে পারে না মানে? সে অলরেডি ভর্তি হয়ে গেছে ভেতর থেকে। ওদের তো আবার মানে হয়তো আউটডোরে ভর্তি হয়েছে, এখানে ভেতরে হয়তো ওই ওই ওয়ার্ডের আবার নিজস্ব কিছু কাগজপত্র আছে বা কিছু এইরকম। সে বলছে হতেই পারে না, এই রোগী ভর্তি হতেই পারে না, তোমরা কাকে ভর্তি করেছো? সে একেবারে খুব জোর দিয়ে বলছে যে এই নামের রুগী ভর্তি হতেই পারে না। বলছে মানেটা কি, তুমি কি বলতে চাইছো? এই রকম ভর্তি হতে পারে না মানে? সে শুয়ে আছে বলে, যাও দেখো, তাকে দেখাও আমাকে, কোথায় সে শুয়ে আছে, দেখো তো, দেখাও তো। সঙ্গে সঙ্গে ওয়ার্ড বয় আর যে আরেকজন যে নার্স ছিল ওখানে, যে যারা গিয়ে ওকে বেডে শুয়ে রেখে দিয়ে এসছে, তারা গিয়ে দেখছে বেড খালি, কেউ নেই। তখন এবার তো প্রচণ্ড ভ্যাবাচাকার বিষয় না এটা, একজনকে ভর্তি করা হলো, সেই বেডের মধ্যে সেই রুগী রয়েছে, তার এক জায়গায় স্লিপে নাম ঠাম লেখা হয়েছে, সে ভেতরে এসে তার যখন আবার এন্ট্রি হচ্ছে, তখন দেখা যাচ্ছে সে নেই, সে কোথাও নেই। এটা কীরকমভাবে হতে পারে? ওরা তো আবার দৌড়ে এসে সেই ওয়ার্ড বয়ের তো মুখ শুকিয়ে গেছে, কারণ তাকেই তো উত্তর দিতে হবে যে ভাই তুমি রুগী কোথায় রেখেছো, ওরকম বললে তো হবে না। তখন এই নার্স বলল যে এটা কিন্তু কয়েকদিন, সে বোধহয় নাইটেই থাকে, সে বলে এটা নিয়ে তো কয়েকদিন হয়ে গেল, এই নামের রুগী, এই জন্যই আমি বলেছি যে এই নামের রুগী হতেই পারে না। যে কেন? যে এই কিছুদিন আগে মানে তার কিছুদিন আগে খাতাপত্র বার করে তখন নার্স দেখাতে থাকে যে এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা কয়েকদিন ধরেই ঘটছে। সে খাতাপত্র বার করে সেই সমস্ত স্লিপ টিপ দেখিয়ে ও সেটা জানে বলেই খুব দায়িত্ব নিয়েই বলেছে যে এখানে কেউ এরকম নামে কেউ ভর্তি হতেই পারে না। তার কারণ হচ্ছে কয়েকদিন ধরেই ঘটছে। যে আসল যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা ভর্তি হয়েছিল বেশ কিছুদিন আগে। 8 ঘন্টার মধ্যেই তার বাড়ির লোক এসে তাকে জোর করে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়, এবং যখন ছাড়িয়ে নিয়ে বলেছে না এখানে থাকতে হবে না বা কিছু, বজ্জাত লোকের তো আর ইয়ে নেই, মানে কি আর বলবো, খুব বাজে কথা আসে, অত্যন্ত অপদার্থ নিশ্চয়ই তারা। তো যাই হোক, তাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে নিয়ে যেতে থাকে বাড়ির দিকে। এবার যখন মানে সেই মহিলা হয়তো সিঁড়ি দিয়ে নামতে চাইছিল না, যে সে যাবে না, সে তো নিজে বুঝতে পারছে যে আমার এখন ডাক্তারের
দরকার, আমার এখন চিকিৎসার দরকার, সে নিশ্চয়ই বুঝতে পারছে, তার নিশ্চয়ই শরীর ভালো লাগছিল না বা কিছু এরকম, তখন তাকে ধাক্কাধাক্কি করে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যখন এরকম ধাক্কা তাকে দেওয়া হয়েছে, সে একদম ওই সিঁড়ি থেকে একদম ছিটকে পড়ে সে কিন্তু বুঝতেই পারছো, একজন প্রেগনেন্ট একদম অ্যাডভান্স স্টেজের একজন মহিলা ছিটকে পড়লে তার কি কি হতে পারে, সে সেখানেই মারা যায়, তার মৃত্যু ঘটে ওখানে। এবং বেবি নষ্ট হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে বেবি নষ্ট হয়ে যায়, এবং তারপরে কী হয়, সঙ্গে সঙ্গে তাকে তো ভর্তি করে নেওয়া হয়। তখন তো হসপিটাল কারোর কথা শুনবে না, তো অবশ্যই তাকেই দেখবে, ভর্তি হয়ে যায়। এবং ভুল বলছি, তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় না, কিন্তু তার অতিরিক্ত ব্লাড লসের ফলে পরের দিন সে মারা যায়। এটা কিন্তু আসল ঘটনা, সেটা ঘটে গেছে। এবং তারপর থেকে এই নার্স বলে যে দেখো, একটা 5 দিন, 7 দিন, 10 দিন বা এরকম একটা পিরিয়ড বাদেই সে আসে, ভর্তি হতে আসে। এবং তাকে সবার তো একদিনে হয় না, ডিউটি থাকে না, এবং তাকে নিয়ে গিয়ে কেউ ভর্তি করে, ওখানে গিয়ে করে। ওই বাইরে থেকে যখন স্লিপগুলো আমার কাছে আসে, আমি তখন নামটা দেখেই বুঝতে পারি যে এ কিন্তু নয়। তখন আমি সেই ওয়ার্ড বয়কে ডেকে বলি যে দেখো তো ওই পেশেন্ট কি কোথায়, সে এসে বলে যে নেই। এবং সেখানে আমরা সেই ওয়ার্ড বয়কে এবং সেই নার্সকে বলি একদম চুপ হয়ে যাও। এটা কিন্তু দেখা যাচ্ছে এরকম করে জিনিসটা কিন্তু ছড়ায়নি, মানে 2-3 দিন এইরকম ধরনের ঘটনাটা ঘটেছে, কিন্তু ব্যাপারটা ভেবে দেখো কি মারাত্মক। বাবারে, তিনি কি করেন, নিজে আসেন এবং নিজের পরিচয় দিয়ে ভর্তি হন। তিনি কিন্তু ওই মানে প্রথমবার যে ঘটনাটা ঘটেছিল, সেই মহিলাও সেও নিজেও বাঁচতে এসেছিল নিশ্চয়ই, নিজের সন্তানকে বাঁচাতে, বা নিজের ভাবলেও ভয় লাগে, মানে খুব বাজে লাগে যে আমাদের দেশে মেয়েদের উপর এখনও এই জিনিস হয় যে নিজের বাচ্চাকে বাঁচাতে মাকে মরিয়া হতে হয়। কেন বাবা, এত অসভ্যতা কেন জানি না। যাই হোক, এবং তখন যে ওই ওয়ার্ড বয়কে যখন জিজ্ঞাসা করে যে আচ্ছা তুই যে যাকে গিয়ে ওখানে রেখে আসলি তার চেহারাটা কীরকম, চেহারাটা কি এরকম এই রঙের সে ড্রেস পরেছিল, এই রঙের তখন না, এই নার্স তো তাকে দেখেনি। সেই নার্স যখন বর্ণনা দেয়, দেখা গেল হুবহু সেই জিনিসটা মিলে যায়। এটা কিন্তু একটি কোথাকার, মানে কলকাতারই একটি হসপিটালের ঘটনা, কিন্তু আমি কোনো অবস্থাতেই সেটা আমি বলতে পারবো না যে কোথাকার বা কী বৃত্তান্ত বা কে বলেছে। ঠিক আছে, চলো, 1.5 ঘন্টা হয়ে গেল, এবার তাহলে রাখছি। সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। যারা পুরোটা দেখতে পাওনি পরে দেখে নিও। আসছি তাহলে, সবাই ভালো থেকো, আবার আসবো।